সুপ্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ও লেভেল বাংলা পেপার 2 এর আলোচনা। আজকে সাজেশন ভিত্তিক আলোচনা করব। যেহেতু 27 তারিখে পরীক্ষা আছে, সেহেতু খুবই অল্প আলোচনা করব। প্রথমে পেপার 2 এর আমাদের সন্ধি আসবে। সন্ধি এবার আমাদের বিচ্ছেদ করতে হবে। মূলত 2022 যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে বিচ্ছেদ করতে হবে। পরীক্ষার সময় অবশ্যই 5 মিনিটের মধ্যে লেখা শেষ করবে। গুরুত্বপূর্ণ কিছু নিয়ম নিয়ে কথা বলবো। প্রথমে যে নিয়মটা থেকে তোমাদের এবারে ও লেভেল পরীক্ষা আসতে পারে সেটি হলো অ বা আ প্লাস অ বা আ সমান আ। যেমন এখানে ও লেভেলে এসেছে দেখো হিম প্লাস আলয়, হিমালয়। এটা ফলাহার আছে, ফল এবং আহার হবে, অর্থাৎ আটাকে ভেঙে প্লাসের আগে এবং পরে। আটা হলো সন্ধি বর্ণ অর্থাৎ মিডিল লেটার, এটাকে ভেঙে প্লাসের আগে এবং প্লাসের পরে দিতে হবে। এরপরে একাধিক, এক প্লাস অধিক, অর্থাৎ এখানে আকার আছে, আকারটা ভেঙে আমাদের প্লাসের আগে এবং প্লাসের পরে দিতে হবে। রূপান্তর, রূপ প্লাস অন্তর, এখানেও ঠিকই একই কথা, আমাদেরকে আকারটা ভেঙে প্লাসের পরে বাগে দিতে হবে। মহার্ঘ, মহা প্লাস অর্ঘ, মহার্ঘ। নবান্ন, নব প্লাস অন্ন, নবান্ন। একান্ত, এক প্লাস অন্ত, একান্ত। প্রাণান্ত, এখানেও মিডিল লেটার আকার অর্থাৎ সন্ধিবর্ণ, এটাকে ভেঙে প্লাসের আগে বা পরে দিতে হবে, প্রাণ প্লাস অন্ত। এরপরে এগুলো গেল ও লেভেলের প্রশ্ন। এরপরে আসতে পারে এরকম, সেখান থেকে এখানে আমি দিয়েছি দেখো, সবগুলোর উত্তর লেখা আছে। নরধম, নর প্লাস অধম। স্বাধীন, স প্লাস অধীন। চর অচর, চর প্লাস অচর। হিমালয়, হিম প্লাস অলয়। এরপরে হিমালয়টা এসে গিয়েছে, সুতরাং এটা আমাদের আর দরকার নেই। এরপরে সিংহাসন, সিংহ প্লাস আসন। কুশাসন, কুশ প্লাস আসন, ঘাসের বসার স্থান। হতাশ, হত প্লাস আস। কথামৃত, কথা প্লাস অমৃত। আশাতীত, আশা প্লাস অতীত। মহারণ্য, মহা প্লাস অরণ্য। মহাশয়, 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 মহা প্লাস আশয়। বিদ্যালয়, বিদ্যা প্লাস আলয়। মহাকাশ, মহা প্লাস আকাশ। কারাগার, কারা প্লাস আগার। শশাঙ্ক, শশ প্লাস অঙ্ক। রূপান্তর, রূপ প্লাস অন্তর। স্বাক্ষর, স প্লাস অক্ষর। এরপরে আছে অপরাপর, অপর প্লাস অপর। রত্নাকর, রত্ন প্লাস আপর। জলাতঙ্ক, জল প্লাস আতঙ্ক। শরণাশ্রিত, শরণ প্লাস আশ্রিত। যাতায়াত, জাত প্লাস আয়াত। যথার্থ, যথা প্লাস অর্থ। তথাপি, তথা প্লাস অপি। যথার্থ, যথা প্লাস অর্থ, যথার্থ। এরপরে ত্বরান্বিত, ত্বরা প্লাস অন্বিত, ত্বরান্বিত। ব্যথাতুর, ব্যথা প্লাস আতুর। সদানন্দ, সদা প্লাস আনন্দ। ক্ষুধাতুর, ক্ষুধা প্লাস আতুর। ভাষাচার্য, ভাষা প্লাস আচার্য। এই হলো আকার দিয়ে যেগুলো আসতে পারে সেগুলো। আমরা খেয়াল করব যে এখানে যে কোনো একটা শব্দ আসতে পারে, সামান্য ভুলের কারণে নম্বর চলে যেতে পারে, অর্থাৎ আতুরের জায়গায় অতুর দিলেই 2 নম্বর চলে যাবে। এজন্য খুবই সতর্কতার সাথে আমরা লিখব। দ্বিতীয় যে নিয়মটা আমরা গুরুত্বপূর্ণ মনে করেছি সেটা হলো, যদি অ বা এর সঙ্গে যদি হ্রস্বই বা দীর্ঘই যুক্ত হয় তাহলে একার হয়। যেমন এখানে আছে, বলে বলে যথা প্লাস ইষ্ট, যথেষ্ট। শুভ প্লাস ইচ্ছা, শুভেচ্ছা। রাজ্য প্লাস ঈশ্বর, রাজ্যেশ্বর। যথা প্লাস ইচ্ছা, যথেচ্ছা। যথা প্লাস ইচ্ছা, যথেচ্ছা। স প্লাস ইচ্ছা, স্বেচ্ছা। এবার দেখো অনুশীলন। অনুশীলনে কি আছে? দেবেন্দ্র একার আছে, এই একারটা ভেঙে প্লাসের পর ই করে দিয়েছে, দেব প্লাস ইন্দ্র। গজেন্দ্র, গস প্লাস ইন্দ্র, দেখো প্লাসের পর ই করে দিয়েছে। জয়েচ্ছা, জয় প্লাস ইচ্ছা, দেখো প্লাসের পর ই করে দিয়েছে। মহেন্দ্র, মহা প্লাস ইন্দ্র, দেখো প্লাসের পরে ই করে দিয়েছে। যথেষ্ট, যথা প্লাস ইষ্ট, দেখো প্লাসের পরে ই করে দিয়েছে। অপেক্ষা, অপে প্লাস শিক্ষা। ক্ষীয়ের আগে দীর্ঘই হয়, এই জন্য এখানে দীর্ঘই হয়েছে। গণেশ, তালবস্যর আগেও দীর্ঘই হয়, এই জন্য গণ প্লাস ইস, অর্থাৎ দীর্ঘই হয়েছে। মহেশ, মহা প্লাস ইস, এখানে দেখো দীর্ঘই হয়েছে। রমেশ, রমা প্লাস ইস, দেখো দীর্ঘই হয়েছে। মহেশ্বর, মহা প্লাস ঈশ্বর, এখানে দীর্ঘই হয়েছে। তৃতীয় যে নিয়মটি আমরা গুরুত্বপূর্ণ মনে করেছি সেটা হলো অ বা আ প্লাস
হ্রস্ব বা দীর্ঘ উ যদি হয় তাহলে ও লেভেলে সেটি মানে সন্ধি করলে সেটি ওকার হয়ে যায়, যেমন তত প্লাস অধিক হবে ততোধিক। এটা অবশ্য বিসর্গ সন্ধির থেকে আসছে। সূর্য প্লাস উদয়, দেখো সূর্যোদয়। এরপর সূর্য প্লাস উদয়, সূর্যোদয় হবে, কারণ প্লাসের পরে উ থাকলে সেটা ওকার হয়ে যায়, এই জন্য এটা হবে সূর্যোদয়। যথা প্লাস উচিত, প্লাসের পরে উ আছে, তার মানে উটা ওকার হয়ে যাবে, হবে যথোচিত। সর্ব প্লাস উচ্চ, সর্বোচ্চ, এই উটা ওকার হয়ে যাবে, হবে সর্বোচ্চ। শীত প্লাস উষ্ণ, এই উটা হয়ে যাবে ওকার, হবে শীতোষ্ণ। এরপরে দেখো মহা প্লাস উৎসব, এই উটা হয়ে যাবে ওকার, মহোৎসব হবে। পর প্লাস উপকার পরোপকার, অর্থাৎ রয়ের সাথে ওকার হয়ে যাবে। এরপর দেখো এটার অনুশীলন, দেখো এখানে আছে হিত প্লাস উপদেশ, মানে হিতোপদেশ, তাহলে ওকার আছে এখানে, মিডিল লেটার হলো ও, এই মিডিল লেটার ওটা প্লাসের পর উ করে দিলাম, এই জন্য হিত প্লাস উপদেশ, হিতোপদেশ। এরপর দ্বিতীয়টা আছে চলর্মি, দেখো এখানে মিডিল লেটার হলো ওকার, চল প্লাস ওই উর্মি, উর্মিতে মানে ওকারটা ও হয়ে যাবে, কিন্তু উর্মি বানানে দীর্ঘ উকার, এই জন্য এখানে হয়ে যাচ্ছে তোমার দীর্ঘ উ। এরপর দেখো গঙ্গর্মি, এখানেও কিন্তু ওকার আছে, এখানেও ওকার আছে, মিডিল লেটার ও, এই জন্য গঙ্গা প্লাস উর্মি, দীর্ঘ বৈরপ্রশ, আর এটা উ গয়াকার। এরপর দেখো নীল প্লাস উৎপল, নীল, দেখো নীল উৎপল, এখানে মিডিল লেটার হলো ওকার, এই ওকারটা দেখো এখানে উ হয়ে গেছে, নীল উৎপল হয়ে গেছে, নীল উৎপল মানে হলো নীল পদ্ম। এরপর দেখো অরুণ উদয়, দেখো অরুণ প্লাস উদয়, দেখো এখানে মূর্ধন্যয় ওকার আছে, এই ওকারটা উ হয়ে গেছে, দেখো অরুণ প্লাস উদয়। এরপরে আছে আমাদের নবরা, নব প্লাস উড়া, দেখো এই ওকারটা উ হয়ে গেছে, তো উড়া বানানে দীর্ঘ উকার হয়, এই জন্য উড়াতে দীর্ঘ হয়েছে নবরা। এরপরে যথোপযুক্ত, দেখো থয়ের সাথে ওকার আছে, যথা প্লাস উপযুক্ত, যথোপযুক্ত, এই মিডল লেটারটা ও উ হয়ে গেছে, যথোপযুক্ত। এরপর আছে কথোপকথন, কথোপকথনে দেখো আছে, কথোপকথনে আছে হলো তোমার ওকার, থয়ের সাথে ওকার আছে, তাই না, থয়ের সাথে কি আছে, ওকার আছে, থয়ের সাথে ওকার আছে। আচ্ছা, তো এই জন্য এই ওকার থাকার কারণে আমরা সেটাকে উকার করে দিচ্ছি, আমরা কি করে দিচ্ছি, আমরা উকার করে দিচ্ছি, অর্থাৎ কথা প্লাস উপকথন। মহর্মি, দেখো মহা যোগ উর্মি, উর্মিতে দীর্ঘ উকার। এরপরে 4 নম্বর নিয়ম যেটা আমরা গুরুত্বপূর্ণ মনে করেছি, সেটা হলো অ বা এর পরে যদি রি থাকে তাহলে রি থাকলে অর হয়, আর ঋত ত থাকলে আর হয়। যেমন শব্দ এবং ঋষি, দেখো সপ্তর্ষি, রি দেখো ওয়ার হয়ে গেছে, সপ্তর্ষি হবে। শোক এবং ঋত, দেখো শোকার্ত হবে, এখানে পয়ের সাথে আকার হবে, ত থাকার কারণে পয়ের সাথে আকার হবে, শোকার্ত। এরপরে আছে দেখো রাজা প্লাস ঋষি, এটা রাজর্ষি হবে সন্ধি করলে। মহা প্লাস ঋষি, এটা হবে মহর্ষি, অর্থাৎ ওকার হবে। ভয় যোগ ঋত, এটা হবে ভয়ার্ত, রেপ হয়ে যাবে। শীত প্লাস ঋতু, দেখো ঋটা ত হয়ে যাবে, শীতার্থ। তৃষ্ণা প্লাস ঋতু, দেখো তৃষ্ণার্থ হয়ে যাবে। বন্যা প্লাস ঋতু, দেখো বন্যার্থ। এবার দেখো বিচ্ছেদ, দেবর্ষি আছে, তাহলে রেপ আছে, রেপ যেহেতু মিডিল লেটার, এই রেপটাকে আমরা রি করে দেবো, যে দেব প্লাস ঋষি প্লাসের পরে দেখো রি হয়ে গেছে। ক্ষুধার্ত, ক্ষুধার্ত, এগুলো আমরা গুরুত্বপূর্ণ মনে করছি, পরীক্ষা আসতে পারে। ক্ষুধার্ত, দেখো ক্ষুধা প্লাস ঋতু, ক্ষুধার্ত, এই রেপটাকে রি করে দিয়েছে। উত্তম বর্ণ, দেখো উত্তম বর্ণ, দেখো উত্তম, উত্তম প্লাস ঋণ, ঋণ, এই রেপটাকে আমরা রি করে দিয়েছি। এরপরে অধমর্ণ, দেখো অধম, অধম, এবার রেপটাকে দেখো রি করে দিয়েছে, অধম প্লাস ঋণ, অধমর্ণ। এরপরে হ্রস্বই বা দীর্ঘের পরে যদি অন্য স্বরবর্ণ, অর্থাৎ ওয়া এবং আ বাদে অন্য স্বরবর্ণ আসে, তাহলে সেটা জবল হয়ে যায়। যেমন ব্যবস্থা, এটা বিচ্ছেদ করলে হবে বি
প্লাস অবস্থা অর্থাৎ জবলাটা রসিকার হবে বি প্লাস অবস্থা ইত্যাদি দেখো ইতি প্লাস আদি হবে অত্যন্ত অতি প্লাস অন্ত হবে প্রত্যুত্তর দেখো প্রতি প্লাস উত্তর হবে প্রত্যাশা প্রতি প্লাস আশা হবে আ ইত্যাদি ইতি প্লাস আদি ইত্যাদি প্রত্যেক প্রতি প্লাস এক প্রত্যেক অত্যাচার অতি প্লাস আসার এবার দেখো কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ আদ্যন্ত জপল আছে রসিকার আদি আদি প্লাস অন্ত অধ্যাপ্য দেখো অধিক রসিকার অধিক প্লাস অন্ত পর্যাপ্ত দেখো জ আছে রসিকার হয়ে গেছে পরি প্লাস আপ্ত পর্যন্ত দেখো পরি প্লাস অন্ত পর্যন্ত দেখো পর্যালোচনা পরি প্লাস আলোচনা নুন দেখো নি জকলাটা রসিক আছে নি প্লাস দেখো অভ্যুদয় অভি প্লাস উদয় প্রত্যুষ দেখো প্রতি প্লাস পুষ 6 নাম্বার দেখো এখানে যদি এ ওই ও হয় তাহলে ওয়াই আই অবাব হয় যেমন পবন প আছে সন্ধি বর্ণ বা মিডিল লেটার এই মিডিল লেটার ব হলে সেটা ওকার হয়ে যায় অর্থাৎ পো হবে ও প্লাস অন হবে মিডিল লেটার যদি অন্তস্থ হয় তাহলে সেটা একার হয়ে যায় তারপর সে প্লাস অন স্বয়ং গবেষণা মিডিল লেটার ব আছে তাহলে গো প্লাস এ নয়ন মিডিল লেটার অন্তস্থ হয় তাহলে একার হবে লে প্লাস অন ভ্রমণ মিডিল লেটার ওকার তাহলে ভো হবে ভয় করে ভো প্লাস অন গবাদি মিডিল লেটার ব হলে ওকার হয়ে যাবে গো প্লাস আদি এরপর আছে ভব ভো প্লাস অন ভব এরপরে গায়ক আয় মিডিল লেটার যদি আয় থাকে তাহলে ওই হবে ওই প্লাস অক গায়ক এরপরে ভবন আরেকবার আসছে দেখো এখানে মিডিল লেটার ব আছে তাহলে মিডিল লেটার ব থাকলে এটা ওভার হয়ে যাবে অর্থাৎ ভো প্লাস অন হবে এরপর নাবিক এখানে আব আছে মিডিল লেটার আব 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 থাকলে ওভার হয় অর্থাৎ নো প্লাস পিক এরপর দেখো এখানে কিছু বিশ্লেষণ দেওয়া আছে অনুশীলনী নায়ক দেখো আয় আছে না মিডিল লেটার এটা ওইকার হয়ে যাবে নই প্লাস অফ নায়ক দেখো পাবক আছে না আব তাহলে এই আব থাকলে এটা পয়ের সাথে ওকার হয়ে যাবে ও প্লাস অফ পাবক আব থাকলে মিডিল লেটার আব থাকে সেটা ওকার হয়ে যাবে ও প্লাস অফ পাবক এরপর দেখো নাবিক মিডিল লেটার আব আছে নাবিক এখানে একবার আসছে অবশ্য নো প্লাস ইক হবে নাবিক এরপরে বয়ন বয়ন মিডিল লেটার অন্তস্থ থাকে সেটা বে হয় বে প্লাস অফ বয়ন এরপরে কিছু ব্যঞ্জন সন্ধি একটু দেখাই দেয় যেগুলো পরীক্ষা আসতে পারে এখানে কিছু যুক্ত ব্যঞ্জন দেখবো আমরা চয় চয় নয় নয় লয় লয় জয় জয় এগুলো থাকলে শুধু আমরা আগেরটা খণ্ডতা করে দেবো ঠিক আছে আর বিশেষ করে উ থাকলে খণ্ডতা করে দেবো এই জন্য উচ্চারণ হবে উচ্চারণ উন্নতি হবে উত এবং নতি উল্লেখ উত এবং লেখ উল্লাস উত এবং উল্লাস সজ্জন সৎ এবং জল উজ্জ্বল উত এবং জল এখানে ওই শব্দগুলোর ব্যবহার সৎ চরিত্র চলচ্চিত্র চলত চিত্র উচ্ছেদ উচ্ছেদ যাবজ্জীবন যাবত জীবন বিপজ্জনক এখানে শুধু দ হবে কারণ বিপদ বানানটা দ এখানে একটা নিয়ম আছে সন্ধিতে যদি 3 নম্বর বর্ণ থাকে বিচ্ছেদে 1 নম্বর বর্ণ অর্থাৎ সন্ধিতে যদি আমরা গ দেখি বিচ্ছেদে ক করতে হবে অর্থাৎ গ এবং ক এভাবে পরিবর্তন হয় চ জ ট ড হয় ত দ হয় আর প ব হয় যেমন বাগদান গ ছিল এটা বিচ্ছেদ করলে ক হয়ে যাবে বাক এবং দান দিগন্ত গ ছিল হবে ক দিক প্লাস অন্ত সদ্ভাব এটা খণ্ড দ ছিল হবে খণ্ডত সৎ এবং ভাব উদ্যোগ দ আছে যাবে উৎ প্লাস যোগ তাহলে উদ্যোগ কি হবে উৎ প্লাস যোগ এটা জ ফলা আছে এটা আসলে অন্তস্থ যোগ এই জন্য হবে উৎ প্লাস যোগ উদ্যোগ লিখে দে এটা এটা হবে প্লাস প্লাস যোগ এটা হবে উৎ প্লাস ওকে সদাশয় কি হবে সৎ সৎ প্লাস আশয় এবার দেখো উদাহরণ আছে দিক আছে তাহলে গ প হয়ে গেছে দিক দিক বিদিক দেখো গ প হয়ে গেছে দিক প্লাস বিদিক ষড়যন্ত্র দেখো র ট হয়ে গেছে ষট ষড়যন্ত্র তদন্ত দেখো দ ত হয়ে গেছে জগৎবন্ধু জগৎ এবং জীবদ্দশা জীবত এবং দর্শন এরপরে আমাদের নির্যন্ত দেখো জ ছিল চ হয়ে গেছে নিজ সুবন্ত প ছিল প হয়ে গেছে তদবধি দেখো তৎ
দটা ত হয়ে গেছে। বাগাড়ম্বর দেখো বাক, গটা ক হয়ে গেছে। সদুপায় দেখো দ ত হয়ে গেছে। সদুপদেশ দ ত হয়ে গেছে। জগদীন্দ্র দ ত হয়ে গেছে। তদন্ত দ ত হয়ে গেছে। কৃদান্ত দেখো দ ত হয়ে গেছে। বাগিশ দেখো ব ক হয়ে গেছে। বাক প্লাস ইস। এরপর নিয়ম হলো অনুসার থাকলে আমরা ম দিব। যেমন অহংকার, অনুসার আছে ম, তাহলে অহং প্লাস কার। সম্মান, এটাও কিন্তু সম প্লাস মান, এটা কিন্তু হরচিহ্ন হবে। অহম নিচে একটা হরচিহ্ন, অহম প্লাস কার হবে অহংকার। সম্মানেও কিন্তু একই হবে হলো সম প্লাস মান, সম প্লাস মান। এবার সম্পদ কি হবে? সম প্লাস পদ, সম্পদ। এবার সঞ্চয় কি হবে? সম প্লাস চয়, সঞ্চয়। মানে সবগুলো ম হবে, কিন্তু ম হলে নিচে বসে হরচিহ্ন হবে। সম প্লাস হ্যাঁ, সম প্লাস সম। তাহলে সংযোগ দেখো সম প্লাস যোগ, কিংবা কিংযোগ বা সংসার সংযোগ স্বর। সংসদ দেখো সংযোগ স্বর। কিংবদন্তি কিং প্লাস বদন্তি। সংবাদ দেখো সম প্লাস বাদ। সংহার সম প্লাস হার। বসংবাদ দেখো বসম প্লাস বাদ। এভাবে এখানে একটা নিয়ম আছে, দয় ধয় থাকলে খণ্ডত এবং হ মানে ধ হ হয়ে যায়। দটা খণ্ডত, ধটা হ হয়ে যায়। যেমন দেখো উদ্ধার, উদ্ধার কি হবে? উৎ, উৎ প্লাস আর হবে উদ্ধার। তাহলে দেখো উদ্ধৃত কি হবে? উৎ প্লাস হৃত, এটা হয় ঋত, উৎ প্লাস হৃত, উদ্ধৃত। তাহলে উদ্ধত কি হবে? উৎ প্লাস হত, খণ্ডত, আর ধটা হ হয়ে যাবে। পদ্ধতিতে দ হয়, এই জন্য পদ প্লাস হতি হয়েছে। বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি খুবই সহজ। আমরা বিসর্গ থাকবে বিচ্ছেদে আর সন্ধি করার সময় সেটা ওকার, র বা রে অথবা স, তালব্য মূর্ধন্য দন্ত স, যে কোনো একটা দিব। মানে মিডিল লেটারে আমরা যদি বিসর্গ থাকে যুক্ত করার সময় বিসর্গটাকে আমরা মিডিল লেটারে ওকার অথবা র রে অথবা তালব্য মূর্ধন্য দন্ত স যুক্ত ব্যঞ্জন হিসেবে বসাবো। যেমন দেখো ওলে গলে আসছে এখন নিরূপায়, তাহলে এটা কি হবে? নি প্লাস উপায়, নিরূপায়। তারপর মনে করো নিরাকার, তাহলে কি হবে? নি নি প্লাস আকার হবে নিরাকার। ঠিক আছে, এই রটা রটা বিসর্গ হয়ে গেছে। মনে করো দুর্লভ, দু, তাহলে রেপটাকে বিসর্গ দিতে হবে দু প্লাস লব, দুর্লভ। অন্তর্যামী, ঠিক রেপটাকে বিসর্গ করে দিলাম অন্ত প্লাস অন্ত প্লাস জামি, অন্তর্জামী। মনোরম, ওকারটাকে বিসর্গ করে দিলাম মনো প্লাস র। চতুর্দিকে, এখানে রেপটাকে বিসর্গ করে দিলাম চতু প্লাস অন্তরিক্ষ, অন্ত 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 বিসর্গ দিলাম প্লাস এরপর অন্তরঙ্গ, অন্ত বিসর্গ দিলাম, এরপরে অঙ্গ, রটাকে বিসর্গ করে দিলাম। এখানে দন্তস্ব আছে, এটাকে বিসর্গ করে দিব ইত, ইত প্লাস তত। আবিষ্কারের মূর্ধন্যটাকে বিসর্গ করে দিব আবি, আবি বিসর্গ প্লাস আবিষ্কার। তিরস্কার দন্তস্ব আছে যুক্ত, এটাকে দন্তস্ব করে বিসর্গ করে দেব কিরো প্লাস তিরস্কার। এই এরপর দেখতেছি অনুশীলন। পরিষ্কার, মূর্ধন্য আছে দেখো পরি প্লাস কার। নিস্তেজ দন্তস্ব আছে দেখো বিসর্গ নি প্লাস তেজ। নিশ্চিন্ত তালবস্য আছে দেখো বিসর্গ নি প্লাস চিন্ত। দুশ্চিন্তা, দু বিসর্গ আছে দু প্লাস চিন্তা দুশ্চিন্তা। শিরচ্ছেদ দেখো তালবস্য আছে শিরো প্লাস ছেদ। নিষ্ঠুর দেখো নি বিসর্গ আছে নি প্লাস ঠুর নিষ্ঠুর। নিস্তার দেখো তোমার নি প্লাস তার নিস্তার। এখন দেখো মনস্তাপ, মনো প্লাস তাপ, দেখো এই দন্তস্বরটাকে বিসর্গ করে দিলাম। ঠিক আছে, দন্তস্বরটাকে বিসর্গ করে দিলাম। এরপরে আছে পুরস্কার, দেখো র এই দন্তস্বর বিসর্গ করে দিলাম পুরো প্লাসকার। মনস্কার, মনো দন্তস্বরটাকে বিসর্গ করে দিলাম মনো প্লাসকার। নিষ্ফল নি বিসর্গ নি প্লাস পাপ। নিষ্পাপ দেখো মূর্ধন্যটাকে বিসর্গ করে দিলাম নি প্লাস পাপ। দুষ্প্রাপ্য দু প্লাস প্রাপ্য দুষ্প্রাপ্য। পরিষ্কার দেখো মূর্ধন্য বিসর্গ করে দিলাম পরি প্লাস কার।
এভাবে আমরা যত জায়গায় আমরা স দেখবো, র দেখবো, দেখবো র, সর, সর প্লাস ওকার, দেখো ওকার বিসর্গ, মনো প্লাস দৌকার, মনোহ, মনো, দেখো এখানে একটা বিসর্গ হবে মনো, মনো প্লাস হয়। দূর অবস্থা দেখো দু প্লাস অবস্থায় রটাকে বিসর্গ করে দিলাম। অহরহ, অহ দেখো বিসর্গ করে দিলাম অহ প্লাস অহ। নির অবধি, নি প্লাস অবধি, রটাকে বিসর্গ করে দিলাম। নিরাপদ, নি প্লাস আপদ হবে, অপরাধ না, এটা হবে নি প্লাস নিরাপদ, হবে নি প্লাস আ আ প আপদ, নিরাপদ, আপ আপ নিরাপদ, ঠিক আছে। নি প্লাস আপদ নিরাপদ, নিরুদ্বেগ, নি প্লাস উদ্বেগ, নিরন্তর, নি প্লাস অন্তর, নির অপরাধ, নি প্লাস অপরাধ। এই হলো আমাদের সন্ধি। এরপরে বাগধারা। বাগধারা আসলে আমাদের ও লেভেলে যেগুলো আসছে সেগুলো পড়লে আমাদের মোটামুটি হয়ে যায় বাগধারা। সেগুলো অর্থাৎ ও লেভেলে যেগুলো আসছে সেগুলোর মিনিংটা একটু পড়লেই হয়ে যায়। তো তারপর এখানে আমি কিছু প্রবাদ আগে একটু পড়িয়ে দিচ্ছি, যার অর্থগুলো একটু বোঝায়। অতি ভক্তি চোরের লক্ষণ, মানে অতি শ্রদ্ধার মাত্রা বেশি দেখালে সন্দেহজনক, অর্থাৎ কেউ যদি বেশি ভক্তি দেখায় তাহলে তার পেছনে কোনো উদ্দেশ্য আছে মনে করতে হবে। চেয়ারম্যান, তোমার চেয়ারম্যান কি করেছে, চেয়ারম্যানের সাবনেটদের দেখলেই বোঝা যায় তাদের মতলব খারাপ, কারণ কে না জানে অতিভক্তি। তাহলে এখানে আমরা দেখলাম যে অতিভক্তি চোরের লক্ষণ, মানে যদি শ্রদ্ধা বেশি দেখায় তাহলে তার মধ্যে কোনো দুর্বিসন্ধি থাকে, আচ্ছা, অর্থাৎ খারাপ উদ্দেশ্য থাকে। এখানে বলা হয়েছে যে চেয়ারম্যানের সাকরেদদের দেখলেই বোঝা যায় তাদের মতলব খারাপ, কারণ কেনা জানে অতিভক্তি চোরের লক্ষণ। এরপর আছে অনাকাশে বিদ্যা হ্রাস পায়। আচ্ছা, এটার চাইতে আমি বরং স্লাইডে এখান থেকে ডিসকাশন করি, সেটা ভালো হয়। ওকে, তো বাগধারা আমাদের তো শূন্যস্থানে শব্দ মানে নাম্বারটা বসাতে হবে। তো তোমার কোনো কথাই শুনবো না, আমার পাওনা আমি, দেখো কড়ায় গন্ডায় বুঝে নিব, কড়ায় গন্ডায় বুঝে নিব মানে পুরোপুরি বুঝে নিব। অসৎ লোকের সঙ্গে ব্যবসা করতে গিয়ে কিছুদিনের মধ্যেই খান সাহেবের ভরাডুবি হলো, ঠিক আছে। 1 নম্বর ভরাডুবি মানে সর্বনাশ হলো। অফিসে মোটা বেতনের চাকরিটা পেয়ে সুমন একেবারে ড্যাশ হয়ে গেছে, আঙুল ফুলে কলা গাছ, মানে হঠাৎ বড়লোক হয়ে গেছে। 7 নম্বর, তোমার তোমার মান সম্মান জ্ঞান কি নেই? এতটা অপমানের পরও তোমার লজ্জা হয় না? মান সম্মান জ্ঞান মানে ভালো মন্দ জ্ঞান। এমনিতেই সংসার চলে না, তার উপর বাড়ি মেরামতের বাড়তি খরচ এসে পড়লো, এ যেন বোঝার উপর শাকের আটি। বোঝার উপর শাকের আটি মানে চাপের উপর চাপ অথবা কষ্টের উপর কষ্ট। এর বাইরে কিছু বাগধারা আছে, যেমন ঝাঁকের মানে একই দলে। এরপরে আছে মরা হাতের দাম লাখ টাকা, মানে আহ, মানে দামি জিনিস নষ্ট হলো তার দাম অনেক প্রচুর থাকে। আকাশ থেকে পড়ানো হঠাৎ বা আকস্মিক আহ, আগমন। এরপরে সাত ঘাটে জল খাওয়া, মানে সব দিকের অভিজ্ঞতা থাকা। ব্যাঙের সত্যি মানে অসম্ভব। এরপর দেখো বন্ধুকে যতই এলেবেলে ভাবো না কেন, কাজের ব্যাপারে ওর হুঁশ টনটনো, কিন্তু দেখো যাতে মাতাল তালে ঠিক। 3 নম্বরটা, এতদিন বাবার কাছে থাকায় কিছুই বুঝলে না, এখন নিজের খরচ নিজে চালিয়ে দেখো, কত ধানে কত চাল, মানে প্রকৃত অবস্থা বুঝতে পারা। এই যে কত ধানে কত চাল মানে প্রকৃত অবস্থা বুঝতে পারা। ড্যাশ নিয়ে আর কতদিন চালাবে, মানে দয়া দাক্ষিণ্য মানে অন্যের দয়া নিয়ে আর কতদিন চালাবে। নিজের পায়ে দাঁড়ানোটা বুদ্ধিমানের কাজ নয় কি? হম, এটা হবে তোমার দয়া দাক্ষিণ্য মানে দয়া। কাজটা যে শেষ পর্যন্ত পণ্ড হবে মানে নষ্ট হবে তা আগেই বোঝা গেছিল, কেননা এর গোড়ায় গলদ ছিল। এর কি ছিল?
গোড়ায় বলা ছিল, 2 নম্বর গোড়ায় বলা ছিল। বন্ধুদের সামনে মা নিজের ছেলেকে বকে বাড়ির নিয়মের কথা জানিয়ে দিলে রেখেই বলে ঝিকে মেরে বউকে শেখানো, একজনের মাধ্যমে আরেকজনকে শেখানো। সবুরে মেওয়া ফলে মানে ধৈর্যের ফল ভালো হয়। বিনা মেঘে বজ্রপাত মানে আকস্মিক বিপদ। আর উদরপিণ্ডি বুধুর ঘাড়ে মানে একজনের তো সন্ধ্যের ঘাড়ে দেওয়া। বজ্র আটনে ফসকাগ্র মানে খুব এটে সেটে কাজটি করলাম, কিন্তু মানে খুব আয়োজন করে কাজটি করলাম, কিন্তু তার মধ্যে তোমার ফাঁক ফোকর থেকে গেল। ঠিক আছে, বজ্রের আটনে ফসকাগ্র মানে খুব আটসাট করে কাজ করলে কিন্তু তার মধ্যে ত্রুটি বিচ্ছুতি থেকে দেওয়া। এরপরে দেখো, চাকরির পরীক্ষা দিতে না দিতেই গাড়ি কেনার পরিকল্পনা চলছে। এ তো দেখছি তোমার গাছে কাঁঠাল গোপে তেল, গাছে কাঁঠাল গোপে তেল। পাড়ার বুবাই টেলিভিশনে মানে ফলাফল মানে পাওয়ার আগেই ভোগের চিন্তা। পাড়ার বুবাই টেলিভিশনে গান গিয়ে এখন ধরাকে সরা গান করছে, মানে সবকিছু তুচ্ছ করছে, আমাদের আর চিনতে পারে না। ভুলে যেও না তোমার এই খ্যাতি আজ আছে তো কাল নেই, সবটাই যেন পদ্ম পাতার জল মানে ক্ষণস্থায়ী। বন্ধুদের সঙ্গে আমোদ প্রমোদ করেই ছুটিটা তাড়াতাড়ি ফুরিয়ে গেল, যে টেরই পেলাম না আমোদ প্রমোদ করে মানে আনন্দ করে। 6 নম্বর লটারির পাওনা পাওয়া টাকাগুলো জরিমানা দিতে দিতে শেষ হয়ে গেল। ড্যাশ বই কি মানে লাভের পিঁপড়ে খায় আর কি। কারো প্রশ্ন কারো সর্বনাশ মানে একজনের উন্নতি একজনের ক্ষতি। হ্যালো করি মাকতল মানে তুমি টাকা পয়সা দাও জিনিস নাও। এরপরে দেনা পাওনা মানে দেওয়া নেওয়া। ঘোড়া ডিঙে ঘাস খাওয়া মানে পুরালোকে টপকে কিছু করা। চক্ষু চড়ক গাছ মানে অবাক হওয়া। এরপরে হলো এত কাজের ব্যস্ততার মতো শফিক সাহেব ড্যাশ সেরে নিতে ভুলেন না, কিন্তু শফিক সাহেব কিন্তু ড্যাশ ঠিক সময় সেরে নিতে ভুললেন না মানে ডান হাতের কাজ মানে খাওয়া। সহকর্মীর নামে উল্টাপাল্টা নালিশ করে বড় সাহেবের কান ভারী করা মানে তোমার গীবত করা, যেন নীলার সহবে দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, কান ভারী করা মানে তোমার কুবুদ্ধি দেওয়া আর কি। খেলায় তো হার জিত আছেই, সবটাই সহজভাবে মেনে নেওয়াটা আমাদের জন্য মঙ্গলকর। হার জিত মানে জয় করা যায়। তার মতো গুণীজনের ভৌতিক নকশা ছাড়া স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানটির 16 কলা মানে পূর্ণ মানে পুরোপুরি পূর্ণ হওয়া সম্ভব কি? আমাদের পারিবারিক কলহে মানে ঝগড়ায় ওকালতি করতে তোমাকে কে ডেকেছে যে তুমি ড্যাশ হতে এসেছো, মানে মানে এই যে তোমার গায়ে মানে না আপনি বড় হতে এসেছো, মানে আমাদের পারিবারিক কলহে তুমি গায়ে মানে না আপনি বড় হতে এসেছো, অর্থাৎ কেউ তোমাকে মাতব্বর মানে না, কিন্তু তুমি নিজে মাতব্বর হতে এসেছো। হার জিত মানে তো জানো জয় করা যায়। গোবরে পদ্ম ফুল মানে খারাপ স্থানে ভালো জিনিসের জন্ম। এরপরে তোমার সুখ শান্তি মানে সুখ শান্তি, তেল আমাদের তেল দেওয়া, তার মানে যার কিছু আছে তাকে কিছু দেওয়া। হাতের লোককে পায়ে ঠেলা, তার মানে নিজের সৌভাগ্য দূরে সরিয়ে দেওয়া। এরপরে দেখো তোমার এত ঢিমের তালে কাজ করলে তো শেষ হবে না এখন, তোমার যেন সবকিছুতেই 18 বছর মানে দীর্ঘ সময় লাগে। পরীক্ষায় না বসাতে আমার অবস্থা এখন শাখের করাত মানে উভয় সংকট। শাখের করাত মানে কি উভয় সংকট। স্কুলে শিক্ষকের বকুনি, বাড়িতে বাবার চোখ রাঙানি। মোটা বেতনের চাকরিটা ছেড়ে ব্যবসায় নেমে পরপর লোকসানে সে নাজেহাল। এত দেখি অতি লোভে তাতে নষ্ট। হম এই যে 1 নম্বরটা মানে বেশি লোভে ক্ষতি হয়। রোহনের রাতারাতি সাফল্যের কথা জানতে সংবাদ মাধ্যমগুলো তাকে দিয়ে দিল। রাতারাতি মানে হঠাৎ। সারা বছর টোটো করে ঘুরে বেড়িয়ে পরীক্ষার সময়ে চোখে সর্ষে ফুল দেখা ছাড়া উপায় কি? চোখে সর্ষে ফুল দেখা মানে বিপদে দিশেহারা হয়ে যাওয়া। বাকি যেটা আছে গোপ খিচুড়ি মানে অলস। পাকা ধানে মুড়ি দেওয়া মানে সর্বনাশ। বিনা মেঘে বজ্রপাত মানে হঠাৎ হঠাৎ বিপদ। নাচতে না জানলে উঠান ব্যাকা বাঁকা মানে একজনের তো সারাজনের উপর দেওয়া, নিজের অযোগ্যতার তো সারাজনের উপর দেওয়া। ডুবে ডুবে জল খাওয়া মানে গোপনে কিছু করা। এরপরে আছে দেখো, উৎসব মুখর বাঙালিদের সবসময় যেন ড্যাশ লেগেই আছে। তোমার 12 মাসে 13 পার্বণ মানে সবসময় উৎসব লেগেই আছে। দুর্নীতি মামলা তদন্তে মন্ত্রীদের গড়িমসির কারণ সবাই জানে, পাশে
তোমার আছে কেঁচো করতে সাপ বেরিয়ে আসে, মানে সামান্যতে বড় বিপদ বেরিয়ে পড়ে। তোমার কথার মাথা মুন্ডু মানে মূল বিষয়বস্তু কিছুই তো বোঝা যাচ্ছে না, মাথা মুন্ডু মানে মূল বিষয়বস্তু। ড্যাশ লোকজনের হাতে দোকানের ঘরে দিয়েছো, ব্যবসাটা দুদিনেই লাটে উঠবে না তো আবার, মানে অপদার্থ লোকের হাতে, ড্যাশ লোকজন মানে অপদার্থ লোকজনের হাতে, অপদার্থ লোকজনের হাতে, হ্যাঁ, অকাল কুষ্মাণ্ড আর কি। এতগুলো কাজ একা সামলাতে গিয়ে তার তো এখন ছেড়ে দে মাকে দেবার যে অবস্থা, অর্থাৎ বিপদ থেকে মুক্তির উপায় খোঁজা। পরের ধনে পদ্মারি মানে অন্যের জিনিস নিয়ে কিছু করা, তর্ক বিতর্ক মানে আসলে ঝগড়া। পরের মাথায় কাঁঠাল ভাঙা, অন্যের উপর নির্ভর করে কিছু করা। ননির পুতুল মানে অত্যন্ত দুর্বল আর কি। অকাল অকাল কুষ্মাণ্ড মানে হলো অপদার্থ। পায়াভারী মানে গর্ব অহংকার। আর বাকিগুলো তো বলেছে। এরপরে দেখো, ছেলেটির বিন্দু মাত্র ড্যাশ নেই দেখে আমরা সকলে অবাক হয়ে গেলাম। ছেলেটির বিন্দু মাত্র ভয় ডর নেই, ভয় ডর নেই দেখে আমরা সকলে অবাক হয়ে গেলাম। স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে নতুন পুরনো কৃতি ছাত্রছাত্রী মিলে যেন চাঁদের হাট বসিয়েছিল। ঠিক আছে, এই যে 6 নম্বর চাঁদের হাট। চাঁদের হাট মানে হলো প্রিয়জনের সমাগম। আজ বাস স্ট্যান্ড ধর্মঘট থাকায় ট্যাক্সির জন্য ড্যাশ হয়ে বসে রইলাম। এটা হলো তীর্থের কাক হয়ে বসে রইলাম। এই সামান্য ড্যাশ দিয়ে একটা বড় দোকান খোলার কথা ভাবতে পারলে কি করে। এই সামান্য ব্যাঙের রাধুনি, ব্যাঙের রাধুনি মানে সামান্য জিনিস। তার মতো বিখ্যাত গায়কের জলসাতে যেতে না পেরে টিভিতে দেখেই দুধের স্বাদ বলে মেটানো হলো, মানে আসল জিনিসের স্বাদ নকলে মেটানো হলো। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া মানে উপরওয়ালাকে টপকে কিছু করা। এক দেওয়ালের গরু মানে একই স্বভাবের। ডুমুরের ফুল মানে অদৃশ্য বস্তু। ডামাডোল মানে ঝগড়া। আর বাকিগুলো তো সব বলেছে। চলাফেরা মানে যাতায়াত। ওকে, এরপরে আছে আমাদের বাক্য রূপান্তর। বাক্য রূপান্তর হলো বাক্য অর্থ পরিবর্তন না করে এক প্রকার বাক্যকে অন্য প্রকার বাক্যে নিয়ে যাওয়া। সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে বেশি শব্দ আমরা পরিবর্তন করব না, ওখানে যে শব্দগুলো আছে সেগুলো দিয়েই আমরা সম্পন্ন করার চেষ্টা করবো, নার সাথে মিলিয়ে। তো আমি তোমার কথা চিরকাল মনে রাখবো, তার মানে হলো আমি তোমার কথা, আমি কথা আজীবন ভুলবো না। শুধুমাত্র আমরা একটা পজিটিভ ওয়ার্ড দিলাম, মানে চিরকালের একটা অপোজিট ওয়ার্ড দিলাম, আজীবন। চিরকাল অর্থাৎ আজীবন। এরপরে মনে রাখবো অপোজিট ওয়ার্ড হলো ভুলবো, এই ওয়ার্ডটা দিলাম, ভুলবো না। আমি তোমার কথা আজীবন ভুলবো না, তাহলে না এর সাথে মিলে গেল। তাহলে ওটা পজিটিভ বাক্যকে নেগেটিভ করলাম। না থাকলে নেগেটিভ, শব্দের মধ্যে না থাকলে সেটা নেগেটিভ বলি। তার মহত্বের কথা আমরা ভুলতে পারি না। দেখো, তার মহত্বের কথা আমরা কি ভুলতে পারি, প্রশ্ন করতে হবে এটা। তাহলে তো আমরা লিখবো তার মহত্বের মহত্বের কথা ভুলতে পারি। শুধু কয় রসিকারে কি হবে, এটা দীর্ঘইকার হবে না, ইয়েস না হলে রসিকার হয়। তার মহত্বের কথা আমরা কি বলতে পারি, যে প্রশ্নটা হবে। অভিজ্ঞতা ছাড়া তোমার পক্ষে কাজটি করা খুব সহজ হবে না। তাহলে কি হবে, অভিজ্ঞতা ছাড়া তোমার পক্ষে কাজটি করা কঠিন হবে। সহজ হবে না, ছাড়া কঠিন হবে। অভিজ্ঞতা অভিজ্ঞতা কাজটি করা কঠিন হবে, সহজ হবে না। এখানে শুধু একটা অপোজিট ওয়ার্ড দিলাম, কঠিন। ঠিক আছে, সহজ হবে না, কঠিন। এরপরে মেয়েটির রং কালো হলেও তার চেহারাটা খুব মিষ্টি। মেয়েটির রং কালো হলেও তার চেহারাটা খুব মিষ্টি। দেখো, মেয়েটির রং কালো হওয়ার মানে যদিও কালো, মেয়েটির রং, এটা আমরা কমপ্লেক্স সেন্টেন্স করবো। মেয়েটির রং যদিও কালো, তবুও চেহারাটা খুব
মেথি রং যদিও কালো তবুও তা আমরা কমপ্লেক্স করে দিলাম মিষ্টি। ভদ্রলোকটা আমাকে ভেতরে গিয়ে বসতে অনুরোধ করলেন, তাহলে ভদ্রলোকটি করলেন, অনুরোধ থাকলে দয়া করে, দয়া করে ভেতরে গিয়ে বসুন, দয়া করে ভেতরে গিয়ে বসুন। এই আরেকটু দেখাই যায়, তাহলে বাক্য রূপান্তর মূলত আমাদের খুব বেশি প্রবলেম হয় না। যদিও ঘড়িটা বেশ পুরনো কিন্তু আজও ঠিক সময় দেয়। এটা কমপ্লেক্স বা জটিল বাক্যে আছে, আমরা সরল বাক্য করব। ঘড়িটা বেশ পুরনো হলেও আজও ঠিক সময় দেয়। জাস্ট ঘড়িটার সঙ্গে আমরা মিলিয়ে রাখলাম এটা। তারপরে দেখো, তোমার ভালোবাসাকে আমি কি মর্যাদা না দিয়ে পারি। এখানে আমরা লিখবো তোমার ভালোবাসাকে আমি মর্যাদা দিতে পারি না। শুধু তোমার ভালোবাসাকে আমি অমর্যাদা দিতে পারি না। ঠিক আছে, আমরা শুধু এর সাথে যোগ করলাম আর কি, তোমার ভালোবাসাকে আমি অমর্যাদা দিতে পারি না, মর্যাদার জায়গায় অমর্যাদা করে দিলাম। স্কুল ছাত্রছাত্রীদের সাহসের এই দুর্লভ নজির কেউ কখনো ভুলতে পারবে না। স্কুল ছাত্রছাত্রীদের সাহসের, এখানে আমাদের করতে হবে নেগেটিভ আছে না আছে পজিটিভ করতে হবে, নাটা তুলে দিয়ে স্কুল ছাত্রছাত্রীদের সাহসের এই নজির কেউ কখনো ভুলতে পারবে না। তার মানে সবাই মনে রাখবে, কেউ এর জায়গায় শুধু সবাই। তোমার এত ভালো কাজ দেখে সবাই খুশি, সবাই থাকলে কে না খুশি প্রশ্ন করতে হবে। এত ভালো কাজ দেখে সবাই হবে, কেনার জায়গায় কি হবে, সবাই। তোমার এত ভালো কাজ দেখে সবাই খুশি, কেনার জায়গায় মানে সবাই জায়গায় কেনা প্রশ্ন করতে গেলে, তোমার এত ভালো কাজ দেখে কেনা খুশি, প্রশ্ন করার জন্য কেনা খুশি। ঠিক আছে, প্রশ্নের জন্য। আনিস বললো আগামী বুধবার মেলা বসবে না, আগামী থাকলে হবে পরের বুধবার। আনিস বললো যে পরের বুধবার বসবে। তাহলে এভাবেই আমরা বাক্য রূপান্তরটা পরীক্ষায় করব। তো ক্লোজ প্যাসেজের উত্তরগুলো দিয়েই আমরা এখন শুরু করছি। প্রথম ক্লোজ প্যাসেজ আমাদের সাজেশনে যেগুলো ছিল বা মকে যেগুলো এসেছে, সভ্যতার সূচনা লগ্ন থেকেই এখানে হবে দৈহিক শক্তির, দৈহিক মানে হলো দেহের, দৈহিক মানে হলো দেহের, দৈহিক শক্তির জন্য শরীর চর্চা এবং নিজেকে সুন্দর ও আকর্ষণীয় করে তোলার জন্য সৌন্দর্য চর্চার সূত্রপাত হয়। সূত্রপাত মানে হলো তোমার শুরু হয়। প্রাচীন দ্রাবিড় সভ্যতা ও ব্যাবিলনীয় সভ্যতার শরীর ও সৌন্দর্য চর্চা ছিল শিক্ষার এক তোমার প্রধান অঙ্গ। পরবর্তী প্রতিটি সভ্যতায় আমরা দেখতে পাই এর ছাপ মানে হলো নিদর্শন আছে। হ্যাঁ, ছাপ। আধুনিক কালে বিজ্ঞান আমাদের দৈহিক শ্রমের সুযোগ অনেক কমিয়ে দেওয়ায়, দৈহিক শ্রম কমিয়ে দেওয়ায় শরীর চর্চা বা ব্যায়ামের প্রয়োজন আরো বেড়ে গেছে। তাছাড়া যারা দৈহিক শ্রম করেন তাদের দেহের ড্যাশ অঙ্গ, এটা হলো অভ্যন্তরীণ অঙ্গ। ঠিক আছে, অভ্যন্তরীণ মানে হলো ভেতরকার, অভ্যন্তরীণ মানে ভেতরকার অঙ্গ প্রত্যঙ্গ, যেমন হার্ট, লিভার, কিডনি, অগ্নাশয় ও অন্যান্য এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলো, অর্থাৎ দেহের হরমোন প্রবাহ মানে হরমোনের চলাচল, এটাকে হরমোন প্রবাহ বলে। এই হরমোনের চলাচল কি করে, গতিশীল ও সুষম মানে হলো সবকিছু সমান রাখার জন্য প্রয়োজন বিশেষ ব্যায়ামের। কারণ দেহের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ ও গতিশীল রাখতে না পারলে
পেশি শক্তি একসময়, পেশি শক্তি মানে হলো আমাদের শরীরের মাংসের অর্থাৎ কোষগুলোর যে শক্তি, এই পেশি শক্তি একসময় ড্যাশ হয়ে যায়, একসময় এটা হলো তোমার একসময় নিস্তেজ হয়ে যায় অথবা মানে শেষ হয়ে যায় অথবা বিপর্যস্ত, এখানে আছে বিপর্যস্ত হয়ে যায়, বিপর্যস্ত হয়ে যায়, বিপর্যস্ত হয়ে যায়। ওকে, এরপরে এটা যদি প্রশ্ন না থাকে আমি পরেরটায় চলে যাচ্ছি। ওকে, এর পরেরটা হলো আমাদের দেখো ঢাকা থেকে 25 কিলোমিটার, ঢাকা থেকে 25 কিলোমিটার পূর্ব দিকে সবুজের সমারোহ, সমারোহ মানে আয়োজন, আর বনানীর শ্যামলিময় মানে শ্যামল ঘেরা, মনোরম মানে আকর্ষণীয়, স্থাপত্য শৈলী তার মানে নির্মাণ শৈলী, এবং প্রাকৃতিক সৌন্দর্যে ছায়া ঢাকা, পাখি ডাকা, হৃদয় ছোঁয়া নৈসর্গিক পরিবেশ পর্যটকদের মন কেড়ে নেয় সোনারগাঁও। নৈসর্গিক মানে প্রাকৃতিক, নৈসর্গিক মানে হলো প্রাকৃতিক, সবাই অর্থগুলো লিখে রাখবে। এই সোনারগাঁয়ের সঙ্গে জড়িয়ে আছে সোনালী অতীতের এক সুবর্ণ, সুবর্ণ মানে মানে এখানে সোনার মতো রং, সুবর্ণ ড্যাশ উল্লেখযোগ্য স্মৃতি, সুবর্ণ অধ্যায়ের উল্লেখযোগ্য স্মৃতি। তাহলে প্রথমটা আমরা অধ্যায় দিলাম, সুবর্ণ অধ্যায়, হ্যাঁ সুবর্ণ অধ্যায়ের উল্লেখযোগ্য স্মৃতি। সোনারগাঁয়ে এরপর আছে কি সোনারগাঁয়ে, সোনারগাঁয়ের নামকরণে মতভেদ রয়েছে, গবেষকদের মতে সোনারগাঁয়ের ড্যাশ নাম ছিল, মানে পূর্ব নাম ছিল এক কথায়, সোনারগাঁয়ের পূর্ব নাম ছিল বা আগের নাম অথবা প্রাচীন নাম ছিল, এখানে পূর্ব নাম নেই, এখানে প্রাচীন আছে, প্রাচীন নাম ছিল সুবর্ণবীথি বা সুবর্ণগ্রাম। এই সুবর্ণগ্রাম থেকেই মুসলিম আমলের সোনারগাঁয় নামের উদ্ভব, উদ্ভব মানে শুরু, শুরু শব্দটা লিখে রাখো, উদ্ভব, উদ্ভব মানে হলো শুরু, এই শব্দগুলো লিখবা তা না হলে হবে না। প্রবাদ আছে মহারাজ জয়ধ্বজের সময় এই অঞ্চলে সুবর্ণ বৃষ্টিপাত অর্থাৎ সোনার বৃষ্টি হয়েছিল বলে এই স্থান সুবর্ণগ্রাম নামে পরিচিত লাভ করে। কেউ কেউ বলেন 12 ভূঁইয়া প্রধান ইসাখার স্ত্রী সোনার বিবির নামানুসারে অর্থাৎ নাম অনুসারে লেখো, এরপরে নাম অনুসারে নাম হয়েছে সোনারগাঁও। সোনারগাঁও বাংলাদেশের ইতিহাসের এক ড্যাশ প্রাচীন জনপদ, এক সোনারগাঁও বাংলাদেশের ইতিহাসের এক উল্লেখযোগ্য প্রাচীন জনপদ, উল্লেখযোগ্য প্রাচীন জনপদ বা গৌরবোজ্জ্বল প্রাচীন জনপদ অথবা তোমার গুরুত্বপূর্ণ প্রাচীন জনপদ, তাহলে হবে গৌরবোজ্জ্বল, হবে হলো গৌরবোজ্জ্বল। এখানে আমরা তাহলে দিব গুরুত্বপূর্ণ কেন হইলো না, গুরুত্বপূর্ণ, এখানে গুরুত্বপূর্ণ প্রাচীন জনপদ, তো গুরুত্বপূর্ণটা দিয়ে দেবো আমরা, গৌরবোজ্জ্বল না গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। আচ্ছা এরপরে দেখো সোনারগাঁও জাতির ইতিহাস, সোনারগাঁও জাতির ইতিহাস সংস্কৃতি ও শিল্পকলার ক্ষেত্রে ড্যাশ ভূমিকা পালন করেছে, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হ্যাঁ যেহেতু ওটা ইতিহাস সেহেতু ওটা গৌরবোজ্জ্বল হবে, আর এটা হবে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এখানে হবে গুরুত্বপূর্ণ। আমি একটু সাইজটা একটু ছোট করে, হ্যাঁ তাহলে এটা হবে হলো এর নিচেটা হলো গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এটা গৌরবোজ্জ্বল প্রাচীন জনপদ অথবা ঐতিহাসিক ভাবে না, গৌরবোজ্জ্বল গুরুত্বপূর্ণ দেশের মধ্যযুগীয় প্রাচীন জনপদ, পৌরাণিক সাংগীতিক সুদূর অধ্যায় জনপদ সাধারণতে গুরুত্বপূর্ণ অগ্রণী মাধুর্য প্রবিষ্ট অঞ্চলের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল। হ্যাঁ ইতিহাস আছে তো এই জন্য গৌরবোজ্জ্বলটা এখানে যাবে, গৌরব প্লাস উজ্জ্বল, ঠিক আছে গৌরবোজ্জ্বল, এটা কিন্তু গৌরব প্লাস উজ্জ্বল, এখানে কিন্তু বলাটা নাই, গৌরব উজ্জ্বল প্রাচীন জনপদ। সোনারগাঁও জাতির ইতিহাস চট্টগ্রাম হয়েছে, সোনারগাঁও ড্যাশ ছিল মুসলিম সুলতানদের রাজধানী। সোনারগাঁও ঐতিহাসিক ভাবে, এটা হবে ঐতিহাসিক ভাবে, সোনারগাঁও
তোমার ঐতিহাসিক সোনারগাঁও ঐতিহাসিকভাবে ছিল মুসলিম সুলতানদের রাজধানী। বর্তমানে সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলার একটি ড্যাশ উপজেলা। একটি একটি তোমার নারায়ণগঞ্জ জেলার একটি তোমার একটি মধ্যযুগে ছিল সোনারগাঁও মধ্যে ঐতিহাসিক ভাবে যেটা আমরা দিয়েছি এটা এখানে আমরা ঐতিহাসিক ভাবে দেবো না। সোনারগাঁও মধ্যযুগে ছিল, মধ্যযুগে সোনারগাঁও মধ্যযুগে ছিল মুসলিম সুলতানদের রাজধানী। এটা হবে মধ্যযুগে, মধ্যযুগে। এরপরে বর্তমান সোনারগাঁও নারায়ণ জেলার একটি ড্যাশ উপজেলা। বর্তমানে সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা। গুরুত্বপূর্ণ এখানে আছে, ব্যবহার হয়ে গেছে অঞ্চলের জেলার একটি প্রাচীন উপজেলা হতে পারে। ঠিক আছে, প্রাচীন, কিন্তু প্রাচীন নাম ছিল এখানে দিয়েছি একবার। এখানে হলো বর্তমান সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলা একটি অগ্রণী উপজেলা। অগ্রণী মানে হলো এগিয়ে আছে এরকম উপজেলা। ঠিক আছে, অগ্রণী উপজেলা মানে এখানে গুরুত্বপূর্ণ, এখানে অগ্রণী। ঠিক আছে, রাইট, মানে একটুখানি এটা ঠিক করে দিচ্ছি। গুরুত্বপূর্ণটা নিচে হবে, অগ্রণীটা উপরে যাবে আর কি। অগ্রণী ভূমিকা পালন করছে, অগ্রণীর সাথে ভূমিকা শব্দটা যায় আর কি। ঠিক আছে, অগ্রণী ভূমিকা পালন করছে। গুরুত্বপূর্ণ আর অগ্রণী সেম মিনিং। এখানে হলো গুরুত্বপূর্ণ, এখানে হবে গুরুত্বপূর্ণ। অগ্রণী মানে এগিয়ে আছে এমন, মানে গুরুত্বপূর্ণ। সোনারগাঁও উপজেলা বর্তমানে আয়তন 117 বর্গ কিলোমিটার এবং নারায়ণগঞ্জ জেলা সদর থেকে এটি প্রায় 21 কিলোমিটার দূরে অবস্থিত। সোনারগাঁর ইতিহাস জানার জন্য ড্যাশ উপাখ্যান, এটা হলো পৌরাণিক উপাখ্যান। এটা হবে পৌরাণিক উপাখ্যান, কিংবদন্তি বা জনশ্রুতির উপরে বেশি নির্ভর করতে। 21 নাম্বারটা পরিবেষ্টিত হবে না? জেলার একটি পরিবেষ্টিত উপজেলা, না না না, ওটা হয় না। কিংবদন্তি বা জনশ্রুতির উপরে বেশি নির্ভর করতে হয়। মধ্যযুগীয় এই নগরটির অবস্থান নির্ণয় করা কঠিন। সোনারগাঁয়ের পূর্বে মেঘনা নদী, দক্ষিণে পশ্চিম শীতলক্ষ্যা, দক্ষিণে ধলেশ্বরী এবং উত্তরে ব্রহ্মপুত্র দ্বারা পরিবেষ্টিত। পরিবেষ্টিত মানে হলো মানে পরিবেষ্টন করে আছে বা ঢেকে আছে, এটাকে বলে পরিবেষ্টিত। থাকায় এলাকাটি উন্নত ছিল, সেজন্য রাজা বাদশাগণ ড্যাশ সোনারগাঁয়ে বাংলা রাজধানী, সেজন্য রাজা বাদশাগণ স্যার পরিবেষ্টিত মানেটা কি? পরিবেষ্টিত মানে হলো ঢেকে আছে, চতুর্দিক দিয়ে ঢেকে রেখেছে, এটাকে বলে পরিবেষ্টিত। সেজন্য রাজা বাদশাগণ ড্যাশ সোনারগাঁয়ে বাংলা রাজধানী গড়ে তুলেছিলেন। এটা ঐতিহাসিকভাবে সোনারগাঁয়ে, সেজন্য রাজা বাদশাগণ ঐতিহাসিকভাবে সোনারগাঁয়ে বাংলা রাজধানী গড়ে তুলেছিলেন। ঐতিহাসিকভাবে অথবা মধ্যযুগে, এখানে হ্যাঁ হ্যাঁ, এইটা হলো ঐতিহাসিকভাবে। ঐতিহাসিকভাবে বাংলা রাজধানী গড়ে তুলেছিলেন। ধারণা করা হয় ড্যাশ সোনারগাঁয়ের উদ্ভব প্রাক মুসলিম যুগ থেকে। ধারণা করা হয় ড্যাশ সোনারগাঁয়ের উদ্ভব তোমার মধ্যযুগের মধ্যে। ধারণা করা হয় তোমার অগ্রণী মাধুর্য সোনারগাঁয়ে হয় না, পরিবেষ্টিত ব্যবহার হয়ে গেছে অঞ্চলের। ধারণা করা হয় যে তোমার সুদূর সোনারগাঁয়ের উদ্ভব প্রাক মুসলিম যুগ থেকে। ধারণা করা হয় সুদূর মধ্যযুগে, এটা তো আসে মধ্যযুগে। ধারণা করা হয় তোমার এখানে কিন্তু মধ্যযুগের শব্দটাও আসে। তাহলে সোনারগাঁয়ে মধ্যযুগে ছিল মুসলিমদের রাজধানী। সোনারগাঁয়ে প্রাচীন মধ্যযুগে
গৌরব জল বেশি গুরুত্বপূর্ণ ব্যবহার হয়েছে সানন্দে। ও আচ্ছা আচ্ছা, এখানে হবে ঐতিহাসিক ভাবে এখানে হবে না, এটা আমরা ভুল হয়ে গেছে। এখানে হবে সেজন্য রাজা বাদশাহগণ সানন্দে, সানন্দে মানে হলো আনন্দের সাথে, ঠিক আছে। সানন্দে সোনারগাঁয়ে বাংলা রাজধানী গড়ে তুলেছিলেন, ধারণা করা হয় ঐতিহাসিক ভাবে এখানে, এটাও ঐতিহাসিক ভাবে। তাহলে ঐতিহাসিক ভাবে সোনারগাঁয়ে উদ্ভব প্রাক মুসলিম যুগ থেকে, ধারণা করা হয় ঐতিহাসিক ভাবে সোনারগাঁয়ের উদ্ভব প্রাক মুসলিম যুগ থেকে। ওকে, এখন আমরা মোটামুটি সবগুলো ঠিক করে দিলাম। প্রশ্ন না থাকলে আমরা পরেরটায় চলে যাই। আমরা তাহলে পরেরটায় চলে যাচ্ছি। হ্যাঁ, এরপরে দেখো, এটা সহজ ছিল। ছোটবেলায় ঈদের দিন মানুষের বাসায় বাসায় যাওয়াটা ছিল খুব রোমাঞ্চের বিষয়। ঈদ শুধু ঈদ পর্ব আদায় করা নয়, সঙ্গে ভালো মন্দ খাওয়ার লোকটাও ড্যাশ থাকতো এর সঙ্গে। এটা হবে তোমার জুড়ে থাকতো। জুড়ে থাকতো, জুড়ে থাকতো, জুড়ে থাকতো এর সঙ্গে। কিংবা সবে বরাতে ট্রে হাতে প্লেটে প্লেটে রুটি হালুয়া নিয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর বাসায় বাসায় ছোটার কি যে আনন্দ ছিল। হলো আনন্দ, আনন্দ, আনন্দ ছিল তো এখানকার বাচ্চারা বুঝতে পারবে না। যাদের বাসায় যাওয়া হতো তাদের বাসায় হালুয়ার স্বাদ নেওয়ার ড্যাশ ছিল বেশি। আচ্ছা, এবার দেখো স্বাদ নেওয়ার, ছোটার যে কি যে আনন্দ ছিল, এরপরে বাসা হালুয়ার স্বাদ নেওয়ার ড্যাশ ছিল বেশি। এটা হবে হালুয়ার স্বাদ নেওয়ার ড্যাশ ছিল বেশি, আকর্ষণ। এখানে হবে আকর্ষণ, এখানে হবে আকর্ষণ ছিল বেশি। নিজেদের বাসাতেও আসতো হালুয়া রুটি, সেসব আনন্দের দিন যে কোথায় চলে গেল। এখন ফেসবুকে বসে অন্যের বাড়ির হাড়ির খবর, হাড়ির খবর, হাড়ির খবর নিতে হয়। কারো বাসায় গিয়ে হাড়ির রান্না করা খাবারের স্বাদ নেওয়ার দিনই হারিয়ে গেল বুঝি। খাবারের ক্ষেত্রেও বাঙালি খাবারের বদলে কাচ্চি বিরিয়ানি, পোলাও, কোরমা, আর রাতে হলে তো চাইনিজ খাবার একেবারে ড্যাশ নিয়মিত হয়ে গেছে, মানে অবিচ্ছেদ্য, অবিচ্ছেদ্য নিয়ম হয়ে গেছে। অবিচ্ছেদ্য, অবিচ্ছেদ্য নিয়ম হয়ে গেছে, মানে যেটা আলাদা করা যায়। সেই ভাতের সঙ্গে করলা ভাজি, ছোট মাছের ও চচ্চড়ি, রুই মাছের ঝোল, খাসি এবং গরু ভুনা খাওয়ার দিনগুলো তো হারিয়েই গেল। এরপরে একটু টমেটোর টক দই মিষ্টি দিয়ে খেয়ে ড্যাশ ঢেকুর, আরামের ঢেকুর, ঠিক আছে। আরামের, আরামের ঢেকুর তোলাই ছিল বাঙালির দাওয়াতের খাওয়ার চল। বাঙালির অতিথি আপ্যায়নের পরিবর্তন এসেছে। অতিথি আপ্যায়নের, অতিথি আপ্যায়নের পরিবর্তন এসেছে। আগে বড় বড় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হতো মাটিতে, তোমার মাটিতে ড্যাশ পেতে, মাটিতে চাটাই পেতে, মাটিতে, আমি কিন্তু নিচে ওয়ার্ড দেখতেছি কিন্তু, চাটাই পেতে কলা পাতায়। তারপর এলো ড্যাশ শান্তি বাসন, মাটি, হলো তোমার মাটি শান্তি বাসন। এরপর এলো চীনামাটির কাজ, স্টিলের থালা বাসন। এখন তো ডাইনিং টেবিল না থাকলে কেউ বাসায় ড্যাশ আসতেই বলে না। বাসায়, বাসায় হলো তোমার তার অতিথিকে, বাসায় অতিথিকে, অতিথিকে আসতেই বলে না। স্যার চাটাই মানে কি? চাটাই হলো একটা পার্টি আর কি, চাটাই হলো একটা পার্টি।
যাটাই হলো পার্টি। এরপরের ক্লোজ প্যাসেজটা দেখো, পৃথিবীর সকল রাজারা যখন কোনো অঞ্চল দখল করে দখল করে রাজা বাদশারা দখল করে শাসন কার্য পরিচালনা করতেন, তখন সেখানে তারা নিজের সুবিধা মতো শখের বশবর্তী হয়ে বিভিন্ন স্থাপনার সঙ্গে একটি পাঠাগার গড়ে তুলতেন। এই পুস্তকালয়কে মহাসমুদ্রের ড্যাশ ধ্বনির সঙ্গে, এটা হবে মহাসমুদ্রের তরঙ্গ ধ্বনির সঙ্গে আছে, মহাসমুদ্রের কল্লোল, কল্লোল কল্লোল মানে হলো ঢেউ, মহাসমুদ্রের এখানে হলো কল্লোল, কল্লোল মানে কি হবে, কল্লোল মানে হলো ঢেউ, ঢেউ ধ্বনির সঙ্গে তুলনা করা যায়, কেননা লাইব্রেরিতে ড্যাশ ধ্বনি রাশি বইয়ের পাতায় বন্দী হয়ে থাকে। কেননা লাইব্রেরিতে তোমার জ্ঞান ভান্ডার, লাইব্রেরিতে তোমার হবে জ্ঞান ভান্ডার, ধ্বনি রাশি বইয়ের পাতায় বন্দী হয়ে থাকে, লাইব্রেরিতে জ্ঞান ভান্ডার আর কি, লাইব্রেরিতে জ্ঞান ভান্ডার ধ্বনি রাশি। দেখো ধ্বনি রাশি এখানে উপরের শব্দটা উপরে একটু লিখে দিই, জ্ঞান ভান্ডার ধ্বনি রাশি বইয়ের পাতায় বন্দী হয়ে থাকে, বইয়ের ভেতর দিয়ে আমরা আকাশের ড্যাশ থেকে, আকাশের তোমার মানে উত্থান পতন থেকে মহাত্মার কথা, আকাশের দৈববাণী, আকাশ থেকে কি আসে, দৈববাণী, আকাশের দৈববাণী থেকে মহাত্মাদের কথা পেয়ে থাকি, যাদের সান্নিধ্যে মানে কাছে আমাদের কখনোই পাওয়া ড্যাশ নয়, যাদের সান্নিধ্য আমাদের কখনোই পাওয়া সম্ভব নয়, হ্যাঁ সম্ভব নয়, বইয়ের ভিতর দিয়ে আমরা তাদের পেতে পারি। বই আমাদের অতীতের সাথে ড্যাশ করে দেয়, অতীতের সঙ্গে তোমার যোগাযোগ আসবে, ঠিক আছে, তার মানে সেতু বন্ধ মানে যোগাযোগ গড়ে দেয়। এ বইয়ের স্থান হলো লাইব্রেরি, এই লাইব্রেরিতেই মানব হৃদয়ের ড্যাশ শব্দ শোনা যায়, মানব হৃদয়ের উত্থান পতন মানে হলো ওঠানামা আর কি, উত্থান পতনের শব্দ শোনা যায়। লাইব্রেরিতে সকল পথের সকল মতের মানুষের ড্যাশ ঘটে, সকল মানুষের সম্মিলন ঘটে, অথবা এখানে সম্মিলন বা তোমার সম্মিলন আছে, সম্মিলন মানে হলো মিল, সম্মিলন মানে কি মিল ঘটে। জগতের ড্যাশ কি আমাদের কিছু বলার নাই, জগতের উদ্দেশ্যে আমাদেরকে কিছু বলার নাই, জগতের উদ্দেশ্যে আমাদের কিছু কি বলার নাই, আমরা কি কেবল ড্যাশ বিষয় নিয়ে, আমরা কি কেবল তুচ্ছ বিষয় নিয়ে, ঠিক আছে, তুচ্ছ বা সামান্য বিষয় নিয়ে, কলহ করবো, করে বেড়াবো, ঝগড়া করে বেড়াবো। বাঙালিরা জেগে উঠেছে, তারাও আপন ভাষায় লিখে বিশ্বের ড্যাশ সমৃদ্ধ করে তুলবে, আপন ভাষায় লিখে বিশ্বের এখানে কিন্তু জ্ঞান ভান্ডার হয়, ঠিক আছে, বিশ্বের জ্ঞান ভান্ডার কিন্তু আগে তো জ্ঞান ভান্ডার দিয়েছে, তাহলে কেননা লাইব্রেরি ড্যাশ ধ্বনি রাশি, কেননা লাইব্রেরি মানবতার ধ্বনি রাশির বইয়ের পাতায় বন্দী হয়ে থাকে, এটা হবে মানবতার ধ্বনি রাশি হবে। কেন হবে মানবতা, কারণ মানুষের মনের যে কথা এটা এখানে থাকে। অবিচ্ছেদ্য মানে যেটা আলাদা করা যায় না, পরিবেষ্টিত মানে চতুর্দিক দিয়ে
ঢেকে রাখা আর কি। তাহলে এই প্রথমটা আমাদের ভুল গেছে এইটা, তবে এটা আমরা এখন কি করবো তাহলে, এইটা আমরা দিব তোমার মানবাত্মার, মানবাত্মা, মানবাত্মা মানে মানুষের আত্মা, ঠিক আছে, মানুষের আত্মা, মানবাত্মা। তাহলে বোঝা গেল যে আমাদের ভুল হতে পারে, ভুল হলে আমরা শেষে ধরে ফেলবো, ধরতে পারবো আর কি, ঠিক আছে, শেষে ধরতে পারবো। আচ্ছা, আমার মনে হয় যেগুলো আরো আছে এগুলো আমি রেকর্ড করে তোমাদেরকে দিয়ে দেই, তা নাহলে অন্য টপিক গুলো আমরা ডিসকাশন করার সময় পাবো না। আরেকটা ক্লোজ প্যাসেজে পড়ি আমাদের। দেখো, শিক্ষা মানুষের মনের গভীরতা বাড়ায়, মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে, আর নিরক্ষরতা মানুষকে কি করে, ড্যাশ ও কুসংস্কার দিকে ধাবিত করে। নিরক্ষরতা মানুষকে তোমার অন্ধবিশ্বাস ও কুসংস্কার, এখানে হবে অন্ধবিশ্বাস ও কুসংস্কার, তাহলে এটা হবে অন্ধবিশ্বাস ও কুসংস্কার দিকে ধাবিত করে, মানে নিয়ে যায়। ফলে বিশ্বজ্ঞান ড্যাশ সাথে বিশ্বজ্ঞান ভান্ডারের সাথে হতে পারে, বিশ্বজ্ঞান ভান্ডারের সাথে, কিন্তু এখানে আছে কিনা, আছে, বিশ্বজ্ঞান ভান্ডারের সাথে, তাহলে এখানে বিশ্বজ্ঞান ভান্ডারের সাথে তার কোনো, হ্যাঁ বলো। স্যার আমরা হাইয়েস্ট কত মিনিট নিব এক্সামে এটা সলভ করতে? আমরা এটাতে সময় নিব 10 থেকে 15 মিনিট, তার কোনো সম্পর্ক থাকে না। নিরক্ষরতা একটি জাতিকে ড্যাশ করে দিতে পারে, নিরক্ষরতা একটি জাতিকে তোমার অচল করে দিতে পারে, নিরক্ষরতা একটি জাতিকে অচল করে দিতে পারে। নিরক্ষরতার হাত থেকে জাতিকে রক্ষা করার লক্ষ্যে সবার জন্য শিক্ষার ব্যবস্থা গড়ে তুলতে হবে, এরকম একটা শব্দ যাবে, তা সেখানে গড়ে আছে এখানে শব্দটা, তাহলে গড়ে তুলতে হবে। তা না হলে সামাজিক জীবনের নানা ড্যাশ প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, সামাজিক জীবনের নানা সমস্যা প্রতিবন্ধকতা, সামাজিক জীবনের নানা তোমার নানা আসলে এখানে নানা ধরনের, প্রতি ধরনের হতে পারে, নানা ধরনের হতে পারে, নানার পরে ধরন শব্দটা আসে, কিন্তু এই শব্দটা এখানে আমি দেখছি না কোথাও, নানা ধরনের, এখানে ধরনের শব্দটা আসবে, এখানে এই শব্দটা নাই, নানার পরে ধরন আছে, নানা ধরনের, ঠিক আছে, নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। তাই নিরক্ষরতার বিরুদ্ধে অভিযান শুরু করার মাধ্যমে শিক্ষিত সমাজ গড়ে তুলতে হবে। বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন আছে না, তাহলে তোমার বর্তমানে হতে পারে, বর্তমানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এরকম হতে পারে, বা ইতোমধ্যে, এখানে আছে ইতিমধ্যেই আছে, তাহলে ইতিমধ্যেই হবে, আসলে শব্দটা হয় ইতোমধ্যেই বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নিরক্ষরতার বিরুদ্ধে অভিযান শুরু করেছে। তারা নিরক্ষর বহু শিশুকে শিক্ষা কার্যক্রমের আওতায় এনেছে বা অধীনে এনেছে, এখানে আওতায় শব্দটা আছে, আওতায় এনেছে, আওতায় মানে মধ্যে, ঠিক আছে, আওতায় মানে মধ্যে এনেছে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন ড্যাশ উদ্যোগ, বিভিন্ন ফলপ্রসূ উদ্যোগ অথবা বিভিন্ন ফলপ্রসূ উদ্যোগ হতে পারে, বিভিন্ন ফলপ্রসূ উদ্যোগ হতে পারে। কার্যকর হবে না, কোনটা? এখানে কার্যকর হবে না, হ্যাঁ কার্যকর হবে, রাইট, কার্যকর উদ্যোগ, কার্যকর উদ্যোগ, বিভিন্ন কার্যকর উদ্যোগ আছে, শব্দটা আছে, কার্যকর উদ্যোগ নিরক্ষরতা দূরীকরণে অনেকটাই ড্যাশ ভূমিকা রাখতে পারে, এখানে ফলপ্রসূ, যেহেতু ভূমিকা আছে সেহেতু ফলপ্রসূ। তবে পুরো বাক্যটা পড়ে, আমি আবার বলছি, পুরো বাক্যটা পড়ে শব্দ মিলাতে হবে, কিন্তু নিরক্ষরতা দূরীকরণে অনেকটাই ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে, এভাবে পড়বা তোমরা বাক্যটা, ঠিক আছে। আর নিজের শব্দটা অত শব্দের দিকে তাকাবা না, তোমরা বাক্যটা বারবার পড়ে ওখানে শব্দ বসিয়ে উত্তর করার চেষ্টা করবে, আর নিজের থেকে একটু ধারণা করবে যে এই ধরনের শব্দ আসতে পারে। তাই ড্যাশ জাতি হিসেবে নিজেদের গৌরব প্রতিষ্ঠা লক্ষ্যে, তাই মনে করো যে মানে একটা শব্দ দিয়ে কিন্তু ক্লোজ করছে, তাই উন্নত জাতি হিসেবে নিজেদের, অথবা পিছিয়ে পড়া জাতি হিসেবে, এখানে আছে হলো
মর্যাদাপূর্ণ জাতি হিসেবে, এটা হয়। তাই মর্যাদাপূর্ণ জাতি হিসেবে নিজেদের গৌরব প্রতিষ্ঠা, কারণ এই শব্দটা এখানে আছে। আমি যেটা গেস করলাম সেই শব্দটা এখানে হয়তো নাও থাকতে পারে, ঠিক আছে। মর্যাদাপূর্ণ জাতি হিসেবে নিজেদের গৌরব প্রতিষ্ঠার লক্ষ্যে নিরক্ষরতা দূরীকরণের সবাইকে এগিয়ে আসতে হবে, এই আর কি। ফলপ্রসূ মানে কার্যকর, ঠিক আছে। এরপরে আমাদের আছে স্যার 20 নাম্বারটা আমার একটু কনফিউজ। আচ্ছা, আমি ওটাতে আবার যাচ্ছি। 20 ধরনের, এখানে তো কোথাও ধরনের দেখছি না আমি। হ্যাঁ স্যার, ধরন তো ছিল না, দেন আপনি ধরন কেন লিখলেন? রাইট রাইট, ভেরি গুড। আসলে আমি গেস করে দিয়েছি এবং আমি বলেছি যে এইখানে নানা ধরনের, নানার পরে ধরনের আসে, কিন্তু এখানে ধরনের শব্দটা নাই, অন্য কোনো শব্দ এখানে যাচ্ছে না। যাচ্ছে কি? নানা, নানা শারীরিক প্রতিবন্ধকতা, তা না হলে সামাজিক জীবনে নানা শারীরিক প্রতিবন্ধকতা। শারীরিকের সাথে মেলে, কিন্তু শারীরিক এখানে অর্থের সাথে আসে না। তো দাও আমরা শারীরিকটা মেলে এখানে, আমরা একটা বিকল্পে এটা আমরা দিলাম তাহলে। হ্যাঁ, বিকল্পে শারীরিক, যেহেতু শারীরিক শব্দটা আছে সেহেতু শারীরিক শব্দটা আমরা দিতে পারবো। আর একটা কথা বলি, যে শব্দ নাই সেটা ব্যবহার করতে পারবো না, কিন্তু এটা আমি কিন্তু বোঝানোর জন্য করেছি, ঠিক আছে। তার মানে এটা যেহেতু না থাকে এটা কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে নানা শারীরিক সব প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। আসলে লেখাপড়া না জানলে শারীরিক প্রতিবন্ধকতা না, সামাজিক জীবনে নানা ধরনের প্রতিবন্ধকতা, ঠিক আছে। ওই শব্দটা এখানে নাই। ওকে, তাহলে পরেরটায় যাচ্ছি। দেখো, বাংলার বাকি ঋতুগুলো থেকে একেবারে ভিন্ন রকম ঋতু হলো বর্ষা, মানে বৃষ্টি। ঋতুর রঙ্গমঞ্চে মানে ঋতুর আয়োজনে ড্যাশ ভয়াল গ্রীষ্মের, মানে এখানে হবে তোমার ঋতুর রঙ্গমঞ্চে গ্রীষ্ম, তোমার রুদ্র ভয়াল রঙ্গমঞ্চে, ঋতু রঙ্গমঞ্চে রুদ্র, ভয়ালের আগে রুদ্র যায়, রুদ্র মানে হলো রাগান্বিত, ঠিক আছে। রুদ্র ভয়াল গ্রীষ্মের বিদায়ের পর শ্যামগম্ভীর বর্ষার আগমন। শ্যামগম্ভীর বর্ষা মানে সবুজ বর্ষা, পঞ্জিকা অনুসারে আষাঢ় শ্রাবণ মাস বর্ষাকাল হিসেবে গণ্য, মানে পরিচিত হলো। আশ্বিনের প্রায় শেষ পর্যন্ত বর্ষার কাল, আশ্বিনের প্রায় শেষ পর্যন্ত তোমার এটা হবে তোমার আশ্বিনের প্রায় শেষ পর্যন্ত কালসীমা, আশ্বিনের প্রায় শেষ পর্যন্ত অবিরাম বর্ষার কালসীমা, মন্থরতা উত্তরে না বাধা দ্বারা সম্পাদন। তাহলে অবিরাম স্বস্তির বর্ষার কাল পর্যন্ত বিস্তৃত বর্ষার কালসীমা বিস্তৃত হবে। বিস্তৃত মানে যেটা মানে ইয়ে হয়ে আছে, বিস্তার লাভ করে আছে, ঠিক আছে। তাহলে এটা হবে বিস্তৃত বর্ষার কালসীমা। আষাঢ়ের প্রথম দিবসে এই ঘন গৌরবের নবযৌবনা বর্ষার ড্যাশ শুরু, তোমার যাত্রা শুরু, এরকম হতে পারে। যাত্রাটা আছে, যাত্রা শব্দটা আছে, যাত্রা শুরু। শ্রাবণ মাসের ড্যাশ বর্ষণে, শ্রাবণ মাসের অবিরাম বা একটানা বর্ষণে, ঠিক আছে। অবিরাম বা একটানা বর্ষণে, অবিরাম বর্ষণে ঘন ঘন দেওয়া গর্জন বর্ষা, এ বর্ষার পূর্ণতা। ভাদ্র মাসে তার গতি মন্থরতা, মন্থরতা মানে ভাদ্র মাসে গিয়ে তার গতিটা একটু ধীর হয়ে যায়। মন্থর মানে ধীর, মন্থরতা মানে ধীর, স্লো। আশ্বিনের শেষে উত্তরে হিমেল হাওয়া, হাওয়া আছে না, এই জন্য উত্তর দিকে ঠান্ডা হাওয়া। উত্তরে হিমেল হাওয়ায় বর্ষার বিদায়। আমাদের গ্রামগুলো মূলত কৃষি, আমাদের গ্রামগুলো তো মূলত কৃষি নির্ভর। এখানে নির্ভর শব্দটা আছে কি? আছে, আছে, নির্ভর শব্দটা আছে। নির্ভর ফসলের সাথে বর্ষার সম্পর্ক অত্যন্ত গভীর হবে। হ্যাঁ, অত্যন্ত গভীর। গভীর শব্দটা কি আছে? বা নিবিড়, নিবিড়, নিবিড় আছে, নিবিড়। নিবিড় মানে কিন্তু গভীর, গভীর। আর বর্ষণের উপর নির্ভর করে কৃষির সাফল্য কিংবা ব্যর্থতা। অসহ্য গরমকে বিদায় জানিয়ে গ্রামের মতো শহর জীবনেও বর্ষা নিয়ে আসে ড্যাশ আশ্বাস, স্বস্তির আশ্বাস। কি হবে? স্বস্তির আশ্বাস। তবে গ্রামের মতো বর্ষার সবুজ শ্যামল পরিবেশ, শহরের আকাশ ছোঁয়া ভবন ও ঘেঞ্জি
ভবন ও ঘিঞ্জি গলির মাঝে ড্যাশ করা যায়। ভবন ও ঘিঞ্জি গলির মাঝে মাঝে ড্যাশ করা যায় না, কি করা যায় না? ভবন ও ঘিঞ্জি গলির মাঝে, তবে গ্রামের মতো বর্ষার সবুজ শ্যামল পরিবেশ, শহরের আকাশ ছোঁয়া ভবন ও ঘিঞ্জি গলির মাঝে মাঝে তোমার নির্ণয় করা যায় না, গলির মাঝে নির্ণয় করা যায় না। কিন্তু এখানে এই শব্দটা নাই, এখানে আছে হলো সম্পদে, সম্পদ আছে। সম্পদে মানে টাকা পয়সার মাধ্যমে করা যায় না, তবুও সবকিছু মিলিয়ে বর্ষা বাংলা রূপ মাধুর্যকে যতখানি বৈচিত্র্যময় করে তোলে, ঠিক তেমনি আর অন্য কোনো ঋতুতে দেখা যায় না। ওকে, এরপরে এই জ্যোৎস্নাটা দিয়ে আমরা মূলত শেষ করবো। আমাদের বাকি আছে 1টা 2টা 3টা 4টা, এই 4টা বাকি আছে। আমরা এই 4টা একটু পরে করে দিই তোমাদের, ঠিক আছে? এই 4টা একটু পরে, জ্যোৎস্নার এখান থেকে 4টা পরে আমরা করে দিই। আমরা এখন ক্রস প্যাসেজের জন্য আমাদের 15 মিনিট থাকবে, এমসিকিউর জন্য আমাদের 15 মিনিট থাকবে। তাহলে আমরা সেটাকে কাজে লাগাবো। আমি এই কথাগুলো আবার একটু বলছি যাতে করে তোমাদের ভালো হয়। সেটা হলো, প্রথমে আমরা প্রশ্নটা পড়বো, 2-3 বার পড়বো। আজকের যুব সমাজ বই বিমুখ কেন? আজকের যুব সমাজ বই বিমুখ কেন, মানে বই পড়তে চাচ্ছে না কেন, এভাবে পড়বো, পড়ে প্রশ্নটা বুঝবো। এরপরে অপশন পড়বো, এলিমিনেট অপশন, যেটা প্রথমে ডাউন টু টপ সিস্টেম ফলো করবো, তারপরে এলিমিনেট অপশন। বই পড়াটা সেকেলের ধারণা, তাহলে সেকেলের প্রাচীন ধারণাটা হবে না। বইয়ের বাজারে খুব মন্দা যাচ্ছে, মানে বই পাওয়া যাচ্ছে না, না এটা তো না। এরপর বৈদ্যুতিন মাধ্যম নিয়েই তারা ব্যস্ত থাকে, অর্থাৎ যুবকরা মানে মোবাইল ল্যাপটপ বা ডিভাইস নিয়ে ব্যস্ত থাকে, তাহলে এটা ঠিক আছে। বই পড়ার মতো তারা শিক্ষিত নয়, না শিক্ষিত সবাই, কিন্তু সবাই বই পড়ে। তাহলে 3 নাম্বারটা আমরা এভাবে উত্তর, মানে ধারণা ভিত্তিক উত্তর ধরে নিলাম, নিয়ে আমরা প্যারা অর্থাৎ কম্প্রিহেনশনটা কিন্তু পাশে রাখবো, প্রশ্নের পাশে রাখবো। আবার বলছি, এক পাশে একটা প্রশ্ন ধরবো আর এক পাশে কম্প্রিহেনশন, কাছাকাছি, বুঝতে পেরেছো? ধরে এরপর আমরা পড়বো প্রাচীনকাল থেকে, মানে পুরাতন কাল থেকেই আমাদের প্রিয় শখের মধ্যে, মানে আমাদের অন্যতম শখের মধ্যে একটি হলো বই পড়া। বই আমাদের শ্রেষ্ঠ বন্ধু, মানে অনেক উত্তম বন্ধু। আমাদের দেশে শিক্ষার হার এতই কম যে, মানে শিক্ষিত লোক কম, যে জনসংখ্যার তুলনায় বই পড়ুয়ার সংখ্যা নেহাতি নগণ্য, মানে নিতান্ত কম, নগণ্য মানে কম। ইদানিং মানে বর্তমানকালে দেখা যাচ্ছে স্বাক্ষর মানে হলো শিক্ষিত। তরুণ সমাজ ক্রমশ দন্ত সহায়কার ক্ষীয়রার, স্বাক্ষর মানে শিক্ষিত। এটা ওয়ার্ড গুলো লিখতেছে তো। বই মানে বই পড়ছে না, বইয়ের বাজারে বিপুল মন্দা দেখে আজ আমরা দেখো, এবার আমরা প্রশ্নটা পেলাম। দেখো, এইগুলো প্রশ্ন। তরুণ সমাজ ক্রমশ বই বিমুখ হয়ে পড়ছে, প্রশ্ন পেলাম। পাওয়ার পরে এবার দেখো, বইয়ের বাজারে বিপুল মন্দা দেখে আজ আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি। এটা কিন্তু উত্তর না। একটি সমীক্ষা থেকে জানা গেছে, সমীক্ষা মানে মানে গবেষণা, যে আজকের যুব সম্প্রদায় মানে তরুণরা অবসর পেলেই বৈদ্যুতিন যন্ত্রের মধ্যে আবিষ্ট থাকে। আবিষ্ট মানে মগ্ন। তোমাদের বারবার বলছি, এই কম্প্রিহেনশন গুলো পড়ে 5টা ইয়ারের এরকম প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জানো, তোমরা জানো, তাহলে কিন্তু আর এমসিকিউতে সমস্যা হবে না। তো এমসিকিউ নিয়েই আমাদের এটাই হলো মূল কথা। এমসিকিউ নিয়ে আমরা আর কথা বলবো না। এরপর আমরা কোশ্চেন আনসারে যাচ্ছি, এভাবে উত্তর করবো এমসিকিউ এর। আমরা এমসিকিউ এর পরে কোশ্চেন আনসারটা খুব সংক্ষিপ্ত করে বলে দিয়ে তারপর ওয়ার্ডে যাবো, এরপর আমরা সন্ধিতে ব্যাক করবো। কোশ্চেন আনসার করার ক্ষেত্রে আমি একেবারে লেটেস্টটা দিয়ে দেখাই দেই। কোশ্চেন আনসার যখন আমরা করব, তখন এখানেও আমরা ডাউন টু টপ সিস্টেম ফলো করব। কি সিস্টেম ফলো করব? ডাউন টু টপ সিস্টেম। কোশ্চেন আনসার করার জন্য আমাদের সময় হলো, কোশ্চেন আনসার করার জন্য আমাদের সময় কতটুকু বলো তো? কোশ্চেন আনসার করার জন্য আমাদের সময় হলো 30 থেকে 35। কত মিনিট? 30 থেকে 35 মিনিট। তো এখানে আমাদের সময় বাঁচানোর জন্য এখানে একই নিয়ম আমাদের অনুসরণ করতে হবে। প্রথমে প্রশ্নটা পড়ে নেবে এভাবে, যে উৎসব স্থলের বর্ণনা লেখক কিভাবে দিয়েছেন। এটাকে বলে ডাউন টু টপ সিস্টেম।
উৎসব স্থলের বর্ণনা লেখক কিভাবে দিয়েছেন, চারটি উল্লেখ করো। এটা আমরা পড়ে নেব। উৎসব স্থলের বর্ণনা লেখক কিভাবে দিয়েছেন, চারটি উল্লেখ করো। উৎসব স্থলের বর্ণনা এবার পড়ে নিলাম। নেওয়ার পরে আমরা এরপরে কম্প্রিহেনশনের মধ্যে কম্প্রিহেনশনে চলে যাব এভাবে। মাথার উপর মেঘমুক্ত গাঢ় নীল আকাশ এবং চারপাশে ধুধু করা বিস্তীর্ণ প্রান্ত যেন আজ মুখরিত উৎসবের আমেজে। তাহলে এইটা হলো প্রশ্ন উৎসবস্থলের বর্ণনা। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু একটা কন্টেন্ট পেয়ে গেলাম। মাথার উপর মেঘমুক্ত গাঢ় নীল আকাশ এবং চারপাশে ধুধু করা প্রান্ত যেন উৎসবে মুখরিত। আচ্ছা, এটা কন্টেন্ট না। দেখো প্রকৃতি যতই হোক না কেন উৎসবে কলরলে, দেখো এটা হলো উত্তর। প্রকৃতি যতই শুষ্ক হোক না কেন, রুক্ষ মানে শুকনো, উৎসবের কলরলে মানে আওয়াজে প্রত্যন্ত মানে অত্যন্ত নিম্নের গ্রাম থেকে উটপ্রেমীরা চলে এসেছে উৎসবে যোগ দিতে। তাহলে একটা পেলাম। দর্শকদের ভিড় নেহাত কম না, মানে নিতান্ত কম না। উৎসবের মঙ্গল কামনায় বাড়ির মহিলারা জমকালো মানে জাঁকজমকপূর্ণ রঙিন পোশাক পরেছে, অলঙ্কারে সেজেছে, ঠিক আছে, সুসজ্জিত হয়েছে। তারপরে কি করেছে, শুকনো ফল ও মিষ্টি রেকাবি মানে একটা ডালা, এই ডালাতে অতিথিদের জন্য কি করেছে, মানে আহ্বান জানাচ্ছে, অতিথিদেরকে আহ্বান জানাচ্ছে, আমন্ত্রণ মানে আহ্বান জানাচ্ছে। তাহলে এখানে চারটে ভাবে আন্ডারলাইন করে নিলাম। নিয়ে আমরা 1 নাম্বার হিসেবে এটা লিখলাম, 2 নাম্বার হিসেবে আমরা এটা লিখলাম, 3 নাম্বার হিসেবে এই অংশটা লিখলাম, 4 নাম্বার হিসেবে এই বাক্যের আর এই অংশটা আমরা 4 নাম্বার করে দিতে পারি। ঠিক আছে। উট আমার খুব প্রিয় প্রাণী বলে নিজেকে দমন করতে পারলাম না, আমিও যোগ দিলাম, চারপাশে এত উটের সমাবেশ আগে কখনো দেখিনি। তাহলে এভাবে আমরা আন্ডারলাইন করে নিব, নিয়ে 4টা লিখবো। লেখার সময় কিছু কৌশল আছে, যে উত্তর অবশ্যই আমরা তাহলে আমরা কি করব, উত্তর করার সময় এবার এই লাইনগুলো আমরা নিজেদের মতো করে তোমার কি বলা যায় একটু এদিক ওদিক করে লিখবো। ঠিক আছে। এই মুখরিত মনে করো এখানে আছে প্রকৃতি যতই রূপ হোক না কেন উৎসবের কলরে প্রত্যন্ত গ্রাম থেকে উৎপ্রেমীরা চলে এসেছে। তাহলে এটা একটু এদিক ওদিক করে লিখবো। কিভাবে, যে অনেক প্রকৃতি রূপ অথবা মনে করো চতুর্দিকে তোমার শুষ্কতা, রুক্ষ মানে শুষ্ক, প্রকৃতিটা হলো শুষ্ক, অথবা লিখতে পারো যে খারাপ মানে আবহাওয়াটা উপযোগী না। ঠিক আছে। তারপরও লোকজন এই উৎসব দেখতে চলে এসেছে, অনেক দূর থেকে লোকজন উৎসব দেখতে চলে এসেছে। তাহলে এটা হলো ঘুরিয়ে ফিরিয়ে লেখা বলে। আচ্ছা, তুমি ঘুরিয়ে ফিরিয়ে লিখতে পারলে না, তাহলে এই বাক্যটা লিখে দিবে, প্রকৃতি যতই রুক্ষ হোক না কেন উৎসবের কলরলে, তুমি এই ওয়ার্ডটা বাদ দাও, উৎসব দেখতে, উৎসবের কলরলের জায়গায় লেখো উৎসব দেখতে। হ্যাঁ, প্রত্যন্ত গ্রাম থেকে, তুমি জানো না মনে করো ওয়ার্ড, তুমি লেখো প্রত্যন্ত গ্রাম। যে ওয়ার্ডের অর্থ জানো না সে ওয়ার্ড চিন্তা করবে না, পরে সময় নষ্ট করবে না, সেটা সেভাবে লিখে দিবে। প্রত্যন্ত গ্রাম থেকে উট প্রেমী, এটা তো বোঝো যারা উট ভালোবাসে তারা উৎসব দেখতে এসেছে। এখানে তো আমি নিজের মতো করে ঘুরিয়ে দিতে পারি না? তাহলে এভাবে লিখে দিবে। মনে আছে? মনে বুঝতে পেরেছো? মানে যেখান থেকে আমি বুঝতে পারি সেখান থেকে আমি নিজে ঘুরিয়ে দিব, অথবা হুবহু লিখবো, 2-1টা ওয়ার্ড বাদ দিব, 2-1টা ওয়ার্ড সিনোনিম অ্যান্টোনিম দিয়ে দিব। এইগুলো আমাদের কোশ্চেন আনসারের কৌশল। ঠিক আছে স্যার, বলো। একদম সেম টু সেম দিয়ে দিলে কি মার্কস কাটবে? হ্যাঁ, সেম লিখলে 0 হয়ে যাবে, মার্কস কাটবে না, 0 হয়ে যাবে। এই বাক্যটা হুবহু লিখবে না, সামান্য হলেও পরিবর্তন করতে হবে। এখানে আমি উত্তর এই পুরো বাক্যটাই পেলাম। এখন বাক্যটা ছোট করে দাও, এত বড় বাক্য লিখে এখান থেকে লেখো যে এই যে উৎসব দেখতে, এখান থেকে লেখো উৎসব দেখতে প্রত্যন্ত গ্রাম থেকে উৎপ্রেমীরা চলে এসেছে। এটা লেখো, এভাবে লেখো। এখান থেকে এইটুকু লেখো, এই যে উৎসবে যোগ দিতে, তুমি লেখো উৎসব দেখতে, উৎসবের কলরলে প্রত্যন্ত গ্রাম থেকে উৎপ্রেমীরা চলে এসেছে উৎসবে যোগ দিতে। আবার অনেকেই বাক্য ছোট করতে গিয়ে বাক্যের মানে কমপ্লিট হয় না, সেন্স কমপ্লিট করে না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। বাক্যের যেটা বোঝাতে চাচ্ছ সেটা কিন্তু কমপ্লিট করতে হবে, পূর্ণাঙ্গ বাক্য লিখতে হবে। বাক্যের মধ্যে ভার্ব থাকতে হবে, সাবজেক্ট থাকতে হবে, তাহলে পূর্ণ বাক্য হবে। সাবজেক্ট না থাকলেও বাক্য হয়, ভার্ব থাকতে হবে। অর্থাৎ বাক্যে যেন তুমি কি বলতে চেয়েছো সেটা যেন কমপ্লিট থাকে। বুঝতে পেরেছো? এভাবে কয়টা বাক্য লিখবা? 4টা।
কোনো 1 2 3 করে লিখবে না, একটা প্যারার মধ্যে লিখবে, ঠিক আছে? একটা বাক্য শেষ, তারপরে পরের বাক্য, তারপরে পরের বাক্য, এইভাবে, ঠিক আছে? এইভাবে লিখবা, তাহলে 6 পাবা সবাই। উপস্থাপন কৌশল অনেকের একটু আছে, সেটা হলো প্রশ্নটা ধরে কেউ যদি উপস্থাপন করে বা প্রশ্নটা এবার শেষে যদি কেউ বলে দেয়, আমি একটু উপস্থাপন কৌশলটা বলে দিই। মনে করো কেউ বলল উৎসবের লেখক উৎসবস্থলের বর্ণনা দিয়েছেন এভাবে, বলে যদি 4টা বাক্য লেখে খুবই সুন্দর হয়। কিভাবে লিখবা? প্রথমে লেখক উৎসবস্থলের বর্ণনা দিয়েছেন এভাবে বলে একটা হাইফেন দিয়ে এবার 4টা বাক্য লিখে দিলে, দাড়ি দিও বাক্যে, 4টা বাক্যে 4টা দাড়ি দিও, ঠিক আছে? কমা দিয়ে দিয়ে বাক্য লিখো না, যেন অনেকেই কমা দিয়ে দিয়ে বাক্য লিখে, এটা যেন করো না, ঠিক আছে? আর 4টা বাক্য লেখার ক্ষেত্রে যেন কাটাকাটি না হয়, যেন, ঠিক আছে? 4টা বাক্য যখন লিখবা তখন যেন কাটাকাটি না হয়, এটাও খেয়াল করবা। তাহলে প্রত্যেকটা প্রশ্নে আমরা কত মিনিট করে সময় দিব? 5 মিনিট করে। আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নে আমরা কত মিনিট লিখবো? 5 মিনিট। একটা প্রশ্ন যেন আমরা 10 মিনিট ধরে না লিখি। পেপার 2 তে যে প্রবলেমটা হবে, পেপার 1 কিন্তু মানে এনি হোক সবারই কিন্তু পরীক্ষা কম বেশি ভালো হয়। আমি বলি পেপার 1 এ যে যাই বলুক না কেন, যেমনই লিখুক না কেন, পেপার 1 এ কিন্তু শুধু কন্টেন্টের বাইরে না গেলে কিন্তু 75 এর উপরে নাম্বার থাকে সবার। যারা লিখেছো গতকাল পরীক্ষা, মনে করো কন্টেন্টের বাইরে, কন্টেন্ট বলতে আমি যেটা বুঝেছি বলেছে একটা লিখেছো আরেকটা, এইটা ছাড়া লিখলে কিন্তু নাম্বার হয়। মানে কেউ যদি 200 ওয়ার্ড শুধু বসাই দিয়েও আসে তবু নাম্বার হয়, কিন্তু কন্টেন্টের বাইরে গেলে তার নাম্বার হবে না। তাহলে পেপার 1 এ কিন্তু নাম্বার পাওয়াটা সহজ, পেপার 2 তে কিন্তু কঠিন, একটু খুব দ্রুত নাম্বার চলে যায়। ক্লোজ ক্লাসে যেটা বললাম এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে করবা। প্রত্যেকটা শব্দ মানে প্রথমে পড়ে নিলে, তারপরে ক্লোজ ক্লাসে যে শব্দটা বসালে, বাক্যটা বারবার পড়ে বাক্যটা বুঝলে, বাক্যটা বুঝে তারপরে শব্দটা বসালে, এমসিকিউ বললাম, প্রশ্নের উত্তর বললাম, এরপর আমরা শব্দার্থে যাচ্ছি। আর কোনো প্রশ্ন বাদ দিবে না। আর উত্তর যদি না পাও অবশ্যই মনে করবে এই প্যারায় আছে, প্রথম প্রশ্ন প্রথম প্যারায়, দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্যারায়, তৃতীয় প্রশ্ন তৃতীয় প্যারায়, এভাবে। এরপর একটা প্যারা যদি কম থাকে, প্রশ্ন যদি 2টা থাকে শেষে, তাহলে মনে করবো ওই একই প্যারায় 2টা প্রশ্ন আছে। এছাড়া মাঝখানে যদি কোনো প্রশ্ন একই প্যারায় থাকে 2টা বলে দিবে যে এই প্যারায় এই প্রশ্নটা, বুঝতে পেরেছো? তাহলে প্রশ্ন বাদ দিয়ে আসা যাবে না, এনি হাউ লিখে আসবা। মনে করো উত্তর খুঁজে পাচ্ছ না কোন জায়গা থেকে কোন পর্যন্ত, প্যারার প্রথমটুকু বাদ দাও, শেষেরটুকু বাদ দাও, মাঝখানের থেকে 4-5 লাইন লিখবা, লেখার সময় একটু এদিক ওদিক করে লিখে দিয়ে আসবে, বুঝতে পেরেছো? মনে করো উত্তর বুঝতেছো না, প্রশ্নটা লেখো, প্রশ্নটা লেখো, যে প্রশ্নটা করেছে ওইটা লেখো। মনে করো লেখক উৎসবস্থলের বর্ণনা দিয়েছেন এভাবে, এই কথাটা লেখো, লিখে এবার ওই প্যারাটা তুলে দিয়ে এসো, একটু ঘুরিয়ে ফিরিয়ে। তাহলে এই এখানে তুমি নাম্বার পাবে, এনিহাও নাম্বার পাবে, তা না হলে কিন্তু নাম্বার পাবে না। এরপর আসে আমাদের শব্দার্থ। শব্দার্থের নাম্বার পাওয়ার জন্য আমি সবচেয়ে বড় ভালো মানে সবচেয়ে উত্তম পথ যেটা বলেছি সেটা সবাই তোমরা লিখবা। শব্দার্থ কিন্তু তোমরা ভালো করবা, সবাই শব্দার্থ ভালো করবা। যদি তোমরা এই শব্দগুলো যদি তোমরা লিখে প্র্যাকটিস করো, 5টা কম্প্রিহেনশন, 10টা কম্প্রিহেনশন, টোটাল কয়টা কম্প্রিহেনশন করবা সবাই? 10টা কম্প্রিহেনশন, এমসিকিউ এর 5টা আর কোশ্চেন আনসারের 5টা, 20 থেকে 15 পর্যন্ত কম্প্রিহেনশন 5টা সুন্দর করে করবা। এই দেখো আমি যেভাবে এই দেখো একটা কম্প্রিহেনশনের সব ওয়ার্ডগুলো এভাবে লিখেছি। আর আমি ফার্স্ট ইয়ারের যে ওয়ার্ডগুলো দিয়েছি সেখান থেকে সিনোনিম থেকে থাকবে, সিনোনিম থেকে থাকবে। কিন্তু আমি যে সিনোনিম গুলো দিয়েছি সব যে তার মধ্যে থাকবে তাও না, কিন্তু ওর আরো সিনোনিম থাকতে পারে। এই জন্য 5টা ইয়ারে এরকম সম্প্রতি ইদানিং আজকাল বেশ কিছু ওয়ার্ড হেল প্রচুর অনেক, ঠিক আছে? নিদারুণ, ভীষণ, অতিশয়, আকর্ষণীয়, মনোহর, প্রীতিকর, এই বানান প্রীতিকরের দীর্ঘইকার আমি জানি না। পর্যটন শিল্প, ভ্রমণ শিল্প, নিরুপায়, অনন্যপায় বা অসহায়, পবন, বাতাস, দয়া, দাক্ষিণ্য, অনুগ্রহ, বিনাশ, বিনাশ মানে হলো ধ্বংস, ঠিক আছে? এর বিপরীত শব্দটা জানবে তাহলে আরো সহজে মনে থাকবে। কঠিন, শক্ত, শুকনো, এর বিপরীত হলো কাদা, ভেজা, ঠিক আছে? সূচনা, শুরু, আরম্ভ, শেষ। এরপর আনাড়ি, অপটু, অদক্ষ, এরপর বিপরীত হলো পটু। সার্থক মানুষ মানে সফল, অর্থপূর্ণ, আর বিপরীত শব্দ হলো ব্যর্থ মানুষ। উদ্গ্রীব মানে প্রবল আগ্রহী, ব্যগ্র, এর বিপরীত হলো অনাগ্রহী মানে আগ্রহ নাই, এভাবে, ঠিক আছে? প্রবেশ মানে ভিতরে ঢোকা, আর এর বিপরীত হলো বাহির। প্রাণবন্ত দেখো, প্রাণ চঞ্চল, সজীব, জীবন্ত, উচ্ছল, জীবন শক্তিতে পরিপূর্ণ, বিপরীত হলো মলিন, মূল আর মলিন, ঠিক আছে? নিবিষ্ট মানে মনোযোগ, অমনোযোগ, ঠিক আছে? যে এভাবে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ বুঝবে। আরেকটা ভাবে আমি তোমাদেরকে অর্থ শিখাই দিয়েছি, সেটা হলো অর্থটা যদি কোনো অর্থ না পারো তখন কি করবে।
মনে করো একেবারেই জানে না, সে অর্থটা একেবারেই জানো না, তখন আমি একটু বলে দিই কিভাবে অর্থটা করবে। তখন কম্প্রিহেনশনটা খুঁজবে, কম্প্রিহেনশনের মধ্যে দেখবে ওর সিনোনিম পেয়ে যাবে। ঠিক আছে, কম্প্রিহেনশনের মধ্যে সিনোনিমটা পেয়ে যাবে। যদি কোশ্চেনটা ভালো করে পড়ো তাহলে ওই ওয়ার্ডের কোনো না কোনো সিনোনিম পেয়ে যাবে ওই কম্প্রিহেনশনের মধ্যে। তোমরা বলবে স্যার কিভাবে এটা সম্ভব? এটা সম্ভব, আমি একটা ইয়ার দেখাবো তোমাদের। দেখো ওই কম্প্রিহেনশনের মধ্যেই ওয়ার্ডটা থাকে। আমি কয়েকটা ইয়ারে এরকম পেয়েছি। কম্প্রিহেনশনের মধ্যেই ওয়ার্ডটা আছে। এটা কি সুন্দরবনেরটা নাকি? আচ্ছা, এটা হলো রাভেলি স্টেশন। আমি সুন্দরবনেরটা দেখাই দিই যেটা আমার মনে আছে। স্যার যে লাইন দেওয়া আছে ওটার একটু নিচে লিখলে কি মার্কস কাটবে? ও আচ্ছা, উত্তর কোথায় লিখবে আমি ওটা দেখাই দিচ্ছি। উত্তর কোথায় লিখবে, সবাই উত্তরটা কোথায় লিখবে এটা আমি বলে দিচ্ছি। কাটাকাটি করবে না কেউ, কেউ কাটাকাটি করবে না। দেখো এখানে এখানে একটা শব্দ ছিল, এই যে বিরল। ঠিক আছে, এই বিরল শব্দটা ছিল এখানে। ঠিক আছে, এবার এই কম্প্রিহেনশনের মধ্যে এই বিরলের একটা সিনোনিম দেখো, দুর্লভ কথাটা আছে। ঠিক আছে, এখানে দেখো আমি যদি সুন্দর করে পড়ি, খুব ভোরেই রওনা দিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। ছোটবেলা থেকেই এই জঙ্গলের প্রতি আমার নিদারুণ মানে কি গভীর প্রেম। কেননা মায়ের মুখে শুনে এসেছি এই ঘন জঙ্গলের সবুজের খাঁজে খাঁজে লুকিয়ে থাকা আতঙ্ক। নদী নালা ভারী আঁকে বাঁকে, ও বানানো যদি কোনোটা প্রবলেম হয় এর ভিতরে পেয়ে যাবে। বাঁকে বাঁকে ঝুলে থাকে অপার বিস্ময় মানে আশ্চর্যের হাতছানি। শান্ত খাড়ির জলে ওৎপাতা কুমিরের ভয়াল খাবার বা রয়্যাল বেঙ্গল টাইগারের ত্রাসে মানে ভয় ও রহস্যের আবরণে মানে ঢাকা। এখানকার আকাশ বাতাস ভারী হয়ে থাকে। এইসব রহস্য রোমাঞ্চ উদ্ঘাটনের আদিম মানে প্রাচীন টানে আমি বারবার ফিরে আসি। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর মোহনায় দুই বাংলার বদ্বীপ অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে সুন্দরী গরান জাতীয় অজস্র মানে অসংখ্য গাছের জঙ্গলকে নিয়েই সুন্দরবন। শত শত দ্বীপের মধ্যেই এই অরণ্যের বিস্তার বলে সমুদ্র, নদীনালা ও খাড়ির আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে বিশাল মানে বড় অরণ্যকে করেছে বিশিষ্ট। রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বিরল প্রজাতির স্বচ্ছন্দ বিচরণে এই অরণ্য হয়ে উঠেছে অনন্য মানে সুন্দর, খুবই সুন্দর। বিরল, এই দেখো বিরল প্রজাতি। এরপর দেখো এছাড়াও নানান জাতের দুর্লভ, এই যে পেয়ে গেল সিনোনিম বিরল আর দুর্লভ। ঠিক আছে, তাহলে বিরলের মিনিং হলো দুর্লভ গাছ ও হিংস্র বন্যপ্রাণীর উপস্থিতি। এভাবে ওর মধ্যে সিনোনিম থাকে। আচ্ছা, এবার তুমি সিনোনিম জানো না, ঠিক আছে, মনে করো মুখস্থও নাই আবার জানাও না, তখন বাক্যটা পড়বে এভাবে দেখো এই বিশাল অরণ্যকে, এই বিশাল অরণ্য, তাহলে অরণ্যের আগে বিশাল আসছে একটা বন। ঠিক আছে, তাহলে বড় বন বোঝাচ্ছে। এরপর দেখো মানে বাক্যটা পড়বা, 2-3 বার বাক্যটা পড়লে দেখো এটা গেস করতে পারবে অর্থ। দেখো বিরল জীবকুলের বিরল বৈচিত্র্য, যা জীবকুলের বিরল। দেখো জীবকুলে এর মিনিংটা কিন্তু জীবকুলের সাথে, জীবকুলের বিরল মানে জীবদের দুর্লভ মানে কম, জীবের কম, এভাবে মিনিংটা বোঝা যায়। এরপরে দেখো স্বচ্ছ নীল আকাশ। দেখো আকাশের আগে স্বচ্ছ আছে, তাহলে নীল আকাশটা কি হয়? স্বচ্ছ লিখলে কি হয়? স্বচ্ছ হলো পরিষ্কার, বোঝাচ্ছে না? স্বচ্ছ নীল আকাশ, আকাশের আগে স্বচ্ছ, তার মানে আকাশটা কেমন? নীল তো আর বোঝাচ্ছে না, তাহলে আকাশটা পরিষ্কার। আচ্ছা, ভোলা বোঝালে নীল দিবি কেন? তাহলে এভাবে পুরো বাক্যটা পড়লে অর্থটা গেস করা যায়। এছাড়া আরেকটা কৌশল আমি শিখাই দেবো, অর্থ মানে 5টা শব্দে যেন কোনো অর্থ না কম হয়। আমার কথা হলো কয়েকটা জায়গায় তোমাদের একটা আইটেমের জন্য নাম্বার কম নয়, এক্সেপ্ট কোশ্চেন আনসার 1-2 কম হোক, কিন্তু শব্দার্থ যেন তোমাদের নাম্বার কম না হয়। দেখো এখানে শব্দার্থ কিভাবে তোমরা করবে, আমি এটা কিন্তু সাজেশন এটা দিয়ে দিয়েছি, তোমরা সাজেশনটা পুরোটাই কিন্তু ফলো করবে, পাশাপাশি 5টা করে ইয়ার তোমরা অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। মার্ক স্কিম সহ আমি দিয়ে রাখছি ক্লাসরুমে, তোমরা একটু প্র্যাকটিস করবে। সবগুলো টপিকই 5টা ইয়ার সুন্দর করে পড়বে, পাশাপাশি সাজেশনটা ফলো করবে। সাজেশন মানে এই না হুবহু এরকম আসবে, এটা মাত্র হলো একটা গাইডলাইন। দেখো কিভাবে উত্তরটা খুঁজে বের করবে, পার্টটা ভাঙবে। ঠিক আছে, আমি কয়েকটা দেখাই। পার্টটা ভাঙবে, দেখো নি এরকম মানে সব ওয়ার্ড হয়তো এরকম আসবে কিনা জানি না। নি মানে নেই, শেষ মানে শেষ, তার মানে শেষ। নি মানে পুরোপুরি আর কি, আর শেষ মানে শেষ মানে পুরোপুরি শেষ। দেখো হতাশ, হত মানে মরে যাওয়া, এটা ভাঙতে হবে আর কি। হত মানে মরে যাওয়া, আশ মানে আশা,
তাহলে হতাশ মানে কি আশা মরে যাওয়া। ঠিক আছে, এভাবে এভাবে অর্থ বের করতে পারো। তাহলে দুইটা কৌশল বললাম, একটা হলো বাক্য পড়ে, আরেকটা হলো শব্দটা ভেঙে, আরেকটা হলো কম্প্রিহেনশনের মধ্যে পড়েও আমি অর্থ পেতে পারি। ধীরে ধীরে কম্প্রিহেনশনটা বুঝে পড়বো। আচ্ছা, এরপর একেবারে লাস্ট অপশন হলো ওই শব্দটা দিয়ে একটা বাক্য তৈরি করো, যে শব্দটার অর্থ তুমি বোঝো না, নিজে নিজে তৈরি করো একটা বাক্য, দেখবো অর্থটা তুমি পেয়ে গেছো। বুঝতে পেরেছো? নিজে নিজে অর্থ তৈরি করলে দেখবো অর্থটা তুমি পেয়ে গেছো। এরপর আমরা সন্ধিতে আসতেছি। তো সন্ধির থেকে বাকি কথাগুলো আমি রেকর্ড করে রাখছি আগেই, হ্যাঁ, এই জন্য ওটা আমার রেকর্ড দরকার নাই। সন্ধির কথাটা আর এই বাকি সবগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। এবার আসো সন্ধি। সন্ধি তোমাদের এখানে যেগুলো দিয়েছি, প্রথমত নিয়মটা বুঝবা, সবাইকে বলছি নিয়ম বুঝবা। ফার্স্ট পেপারসের এটাও দিয়েছে, ঠিক আছে? আমি নিয়মটা বুঝে এগুলো ব্যাখ্যা করে দিচ্ছি একটু। ওকে, এবার দেখো এই নিয়ম থেকে একটা থাকবে, এই নিয়ম থেকে একটা থাকবে, ঠিক আছে? ওয়া এবং আয়ের সঙ্গে ওয়া এবং আ যুক্ত হলে সেটা আকার হয়ে যায়। যেমন দেখো হিম এবং আলা, এখানে ওয়া এবং আ আছে না, এই ময়ের সাথে ওয়া আর এই আ। এবার খেয়াল করে একটু, সন্ধি কিন্তু ভুল করে আসো এখনো, তাহলে এই আকারটা আকার দিয়ে দেবো। আমরা লিখবো কি, মানে ওয়া এবং আ থাকলে আমরা যখন যুক্ত করবো সব ক্ষেত্রে আমরা আকার দিয়ে দেবো, ঠিক আছে? আমি এবার একটু তোমাদের দেখাই দিচ্ছি, আমাদের প্রশ্ন আছে আরো দুইটা। এটা হলো বিপদজনক কি হসন্ত আসে? হ্যাঁ অবশ্যই হরচিহ্ন হবে, হরচিহ্ন হবে, বিপদজনকে হরচিহ্ন হবে। এরপরে এবার দেখো, তাহলে হিমালয় এই নিয়ম থেকে একটা থাকবে। এখানে অনেকগুলো দিয়েছি, তো আমি দুই তিনটা, আমি যেগুলো দিয়েছি সব উত্তর লিখে দিয়েছি, আমি জাস্ট এখানে আমি বোঝানোর জন্য কয়েকটা বুঝাই দিচ্ছি। দেখো ময়ের সাথে ও আর পরে হলো আ, তাহলে এই এটা আ হয়ে যাবে এক কথায়। হ্যাঁ, এটা কি হয়ে যাবে? আ হয়ে যাবে। অর্থাৎ আমাদের এটা হবে হলো আকার, অর্থাৎ হে মা, এটা হবে হে মা। স্যার আপনি স্ক্রিন শেয়ার একটু দেখাচ্ছেন? কোনটা? আমাদের স্ক্রিন শেয়ারে প্রবেশ, ভিতরে যাওয়া বা ঢোকা এটা আছে। ওই শব্দার্থ? হ্যাঁ। আচ্ছা, ওটা আবার একটু দেখাবো। না স্যার, আমাদের স্ক্রিন শেয়ারে শব্দার্থ দেখাচ্ছে, সন্ধি যেটা করাচ্ছে না সেটা। ও, সন্ধিটা আসে না তোমার স্ক্রিন শেয়ারে, তাই তো? জি স্যার। ওকে, এখন আসছে? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, এবার দেখো, তাহলে এখানে এখানে যেহেতু তোমার ওয়া আছে ময়ের সাথে এবং আ আছে, এই জন্য হিমালয় হয়েছে। তাহলে এবার ফলাহার বিচ্ছেদ করবো। মনে করো এখানে মিডিল লেটারটা হলো আকার, মিডিল লেটার কি আকার, তা মিডিল লেটার আকার হলে দুই পাশে দুইটা ওয়ার্ড আমরা বসাই দেবো, ফল এবং আহার। আহার, দেখো আহারে আ দিয়েছি, ফলে অ দিয়েছি, কারণ ফলে আ দিলে ফলা হয়ে যায়। একাধিক, আর মিডিল লেটার হলো আকার, এখানে মিডিল লেটার কি আকার। স্বামী অধিক খেয়াল করো, লিখতে এখন একটু লেখো যারা লিখতে পারো। একাধিক আকার আছে না, তাহলে আকার থাকলে আমরা এক করে দিলাম, এক প্লাস অধিক, অধিক অধিক করে দিলাম, এক প্লাস অধিক। রূপান্তর আছে না, আকার, মিডিল লেটার কি আছে, মিডিল লেটার মানে সন্ধি হয়েছে যেটাতে, এটা বোঝাচ্ছে মিডিল লেটার। তাহলে দেখো রূপ, এটা হবে কি রূপ, রূপ রয় দীর্ঘ রূপ,
রূপ এবং রূপা হয় না, রূপ প্লাস অন্তর, আন্তর হয় না। আচ্ছা মহার্ঘ, দেখো এখানে মিডিল লেটার আকার আছে না, তাহলে মহা, মহা, মহা প্লাস অর্ঘ, আর্ঘ হয় না, এই জন্য আমরা অর্ঘ দিয়েছি। কি হয় না? আর্ঘ হয় না। আবার কেউ কিন্তু এই যে লেটারটা মিডিল লেটার, এই লেটার ছাড়া অন্য কোনো লেটার কিন্তু পরিবর্তন করতে পারবে না সন্ধিতে। তোমাদের কিন্তু অনেকের একটা ভ্রান্ত ধারণা যে আমি শেষের দিকেও পরিবর্তন করে দেবো, না, শুধুমাত্র আকারটা, এই মিডিল লেটার আকার, এই আকারটা পরিবর্তন হবে, অন্য কোনো বর্ণ পরিবর্তন করতে পারবে না। এবার দেখো নবান্ন, নবান্ন আছে না, তাহলে নব হবে, নব মানে নতুন, অন্ন, ঠিক আছে, নব অন্ন। একান্ত মানে ঘনিষ্ঠ, দেখো এক প্লাস অন্ত মানে ঘনিষ্ঠ। প্রাণান্ত, দেখো প্রাণ, প্রাণ প্লাস অন্ত। এরপরে এখানে প্র্যাকটিস দেওয়া আছে কয়েকটা, মানে ও লেভেলে সন্ধি রিপিট করে, বিষয় ব্যঞ্জন বিসর্গ সন্ধিটা রিপিট করে, আমি আবার বললাম, এবং পাস্ট পেপার থেকে রিপিট করে। আমি পাস্ট পেপার থেকে এ যাবৎকাল যা পেয়েছি 2-3টা করে, 1-2টা রিপিট পেয়েছি, তো একটা ইয়ারে একটা রিপিট হয়, বুঝতে পেরেছো? তা বাকিগুলো নতুন হবে। এই জন্য এখানে যে কয়টা আসছে এই কয়টা আমি দেখাই দিলাম, পাশাপাশি এখান থেকে প্র্যাকটিস দিচ্ছি, এর মধ্যে থেকে যে কোনো একটা থাকতে পারে, অথবা যদি এর মধ্যে থেকে শব্দটা নাও থাকে, তুমি নিয়মটা বুঝলে তুমি নিজে করতে পারবে যে মিডল লেটার আকার থাকলে বিচ্ছেদ কি করবো, দুই পাশে দুইটা শব্দ হবে, শব্দ দুইটা অ বা আ দিয়ে তৈরি করতে হবে, বুঝতে পেরেছো? আর এখানে যেগুলো আমি প্র্যাকটিস দিয়েছি এগুলো সবাই দেখে নেবো, উত্তর লেখা আছে। এরপর 2 নম্বর নিয়মে যাচ্ছে। আর আমি যে কয়টা দেখাই দিচ্ছি এই কয়টার নিয়মের মধ্যেই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ সন্ধিগুলো থাকবে। আচ্ছা নিয়ম 2, দেখো ও বা এর পরে ই থাকলে একার হয়ে যায়, অর্থাৎ আমরা যদি কখনো একার দেখি, এই যে প্লাসের পরে একার, তাহলে এটা সরি ই থাকে, তাহলে এটা একার হয়ে যায়, অর্থাৎ যথা প্লাস ইষ্ট হয়ে যাবে যথেষ্ট। শুভ প্লাস ইচ্ছা কি হবে? শুভেচ্ছা, জাস্ট একার হয়ে যাবে। এটা তো সন্ধি করা, বিচ্ছেদটা দেখা যাবে, তোমার তো বিচ্ছেদ আসবে। রাজ্য প্লাস ঈশ্বর কি হবে? রাজ্যের, হ্যাঁ রাজ্য, তোমাদের কিন্তু বিচ্ছেদ আসবে, বলো। উদ্ধারে কি উঠ যোগ হয়? কথা বোঝা যায় না, আবার যদি একটু বলো। উদ্ধারে কি উঠ প্লাস হার? হ্যাঁ উদ প্লাস হার, উদ প্লাস হার হবে। এবার দেখো, তাহলে আমরা দেখলাম, দেখো দেবেন্দ্র, এটা বিচ্ছেদ করব, তাহলে কি করে দিব? একারটা প্লাসের পরে ইকার করে দিব। আচ্ছা প্লাসের আগে দেব দিব না দেবা দিব? এটা শব্দ যেটা হয় আর কি, আকার দিলে হলে আকার দিয়ে, না হলে অ দিয়ে। যেমন দেখো এখানে আকার দিয়ে শব্দ হয় মহেন্দ্র, না এটা মহা হয়, মহ হয় না, এই জন্য মহা প্লাস ইন্দ্র। দেখো যত হয় না, যত হয়, এই জন্য যথা প্লাস ইষ্ট। আবার দেখো এই প্লাসের পরে আমরা শুধু রস্বইকার দিব না, দীর্ঘইকারও দিতে পারি। কোথায় দিতে পারি? যদি ক্ষীয় থাকে, অথবা যদি তালবস্যা থাকে, অথবা যদি মূর্ধস্ব থাকে, এখানে মূর্ধস্বটা নেই। তাহলে 2 নম্বর নিয়মটা বুঝেছো সবাই? 2 নম্বর নিয়মটা বুঝেছো? ওকে, এবার 3 নম্বর নিয়ম, যেখান থেকে মানে স্বরসন্ধি কয়টা থাকবে আমাদের? 2টা, স্বরসন্ধি 2টা, কোন কোন ইয়ারে 3টা পর্যন্তও ছিল স্বরসন্ধি, তাহলে সেটা লাকি, মানে যদি 3টা যদি থাকে তোমরা লাকি, 3টা থাকলে তো 3টাই পেরে যাবে, স্বরসন্ধিতে পারবা, ব্যঞ্জন সন্ধিও পারবা, বিশেষ সন্ধিও পারবা। দেখো এরপরে 3 নম্বর নিয়ম যেটা, অ বা এর পরে যদি উ থাকে তাহলে ওকার হয়ে যায়, যেমন তত, দেখো এটা হলো বিসর্গ সন্ধির থেকে আসছে, এটা আমরা বিসর্গ সন্ধিতে দিয়ে দিই। তাহলে অ বা আয়ের পরে যদি উ থাকে সেটা কি হয়ে যায়? ওকার হয়ে যায়। তাহলে সূর্য প্লাস উদয় কি হবে বলো তো? সূর্য, সূর্যোদয় হবে, কি হবে? সূর্যোদয় হবে, ওকার হয়ে যাবে সূর্যোদয়। যথা প্লাস উচিত কি হবে? যথোচিত, ওকার হয়ে যাবে। সর্ব প্লাস উচ্চ কি হবে তাহলে? ওকার হয়ে যাবে, সর্বোচ্চ, সর্বোচ্চ। শীত প্লাস উষ্ণ তাহলে কি হবে? শীত উষ্ণ, ওকার হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের বিচ্ছেদ আসবে, এই জন্য আমি বিচ্ছেদটা দেখাবো। এরপরে পর প্লাস মহা প্লাস উৎসব কি হবে? মহোৎসব, ভয়ঙ্কর, মহোৎসব। পর প্লাস উপকার কি হবে তাহলে? পরোপকার। এবার দেখো তোমাদের বিচ্ছেদ আসবে, দেখো হিতোপদেশ, তোমাদের এই শব্দগুলোর মধ্যে থেকে তোমাদের আসবে না, আসতো এই অনুশীলন থেকে।
দেখো হিতোপদেশ, তাহলে ওকার আছে না, এটা উ হয়ে যাবে, দেখো হিত প্লাস উপদেশ। আচ্ছা স্বরসন্ধিতে কোনো হরচিহ্ন হয় না নিচে। আচ্ছা একটা স্বরসন্ধি বুঝবা কি করে, ওকারটা স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? এটা এখানে মিডিল লেটার কি, মিডিল লেটার কি এখানে ওকার, এখানে মিডিল লেটার কি, মিডিল লেটার মানে কি সন্ধি বর্ণ, এখানে মিডিল লেটার কি ওকার, তাহলে ওকার হলো স্বরবর্ণ, এই জন্য সেই ওকারটা ও হয়ে যাবে হিত প্লাস উপদেশ। চলর্মি, এখানে মিডিল লেটার কোনটা ওকার, তাহলে হবে চল প্লাস উর্মি, উর্মি বানানে দীর্ঘ উ, এটা খেয়াল রাখবা। এখন এখন তাহলে এখানে ওকার, ওকার উন, এই উনটা দীর্ঘ উ হবে, এখন মানে একের চেয়ে কম। গঙ্গর্মি, দেখো গঙ্গা প্লাস উর্মি, নীলোৎপল নীল প্লাস উৎপল, ঠিক আছে। এভাবে উড়া বানানটাও দীর্ঘ উকার, ঠিক আছে। উর্মি উড়া আর উন তিনটা দীর্ঘ উকার, উর্মি উড়া উন। এই হলো আমাদের 3য় নম্বর নিয়ম স্বরসন্ধি। স্বরসন্ধি থাকবে 2টা, 3টা নিয়ম বলে দিলাম, আরেকটা আর 2-3টা নিয়ম বলে দিচ্ছি। 4 নম্বর নিয়ম, এখান থেকে একাধিকবার আসছে, এবার না আসার সম্ভাবনা বেশি, কারণ গতবার পর্যন্ত আসছে। অ বা এরপরে রিড থাকলে অর বা আর হয়, আসছে দেখো শব্দ প্লাস ঋষি কি হয়, অর হয়ে যাবে অর, ঠিক আছে। কি হবে অর, অর্থাৎ সপ্তর্ষি, কি হবে সপ্তর্ষি, কি হবে সপ্তর্ষি। শোক প্লাস ঋত কি হবে বলতো, তো অর্থ কি হবে শোকার্থ, আর হয়ে যাবে, ঋত থাকলে আর হয়ে যায়। রাজা প্লাস ঋষি কি হবে রাজর্ষি, কি হবে রাজর্ষি, ঠিক আছে। এটা সন্ধি দেখলে বিচ্ছেদ করলে আমাদের আসবে বিচ্ছেদ, তাহলে আমাদের বিচ্ছেদটা দেখতে হবে। এবার দেখো বিচ্ছেদ দেখো। আচ্ছা এগুলো সন্ধি যেহেতু ও লেভেলে এসে গেছে, মহা প্লাস ঋষি কি হবে মহর্ষি, মহার্ষি হবে না কিন্তু, মানে কিন্তু মহার্ষি দিবে, ঠিক আছে। আকার দেওয়া যাবে শুধু ঋত থাকলে, তাহলে ভয় প্লাস ঋত কি হবে, এখানে আকার হবে ভয়ার্থ, ভয়ার্থ। শীত প্লাস ঋত কি হবে, তাহলে এখানেও আকার হবে, এখানে হবে শীতার্থ, কি হবে শীতার্থ। তৃষ্ণা প্লাস ঋত তাহলে কি হবে তৃষ্ণার্থ, এখানেও কিন্তু আকার হবে, ওই যে ঋত থাকার কারণে। বর্ণা প্লাস ঋত কি হবে তাহলে বর্ণা প্লাস ঋত বর্ণার্থ। আচ্ছা এরপর দেখো বিচ্ছেদ, দেবর্ষি এটা আসতে পারে আমাদের, এটা এখনো এটা আসছে মনে হয়, দেবর্ষিটা আসছে নাকি না, দেবর্ষিটা আসেনি, রাইট। তাহলে এটা আমাদের আসতে পারে দেব প্লাস ঋষি হবে, লিখে ফেলো সামিও। দেখো ক্ষুধার্ত, ক্ষুধা প্লাস ঋত এটা আসতে পারে, ক্ষুধার্তটা এখন আসেনি, ভয়ার্থ আসছে। উত্তম বর্ণ, উত্তম প্লাস ঋণ, উত্তম বর্ণ। অধমর্ণ, অধম প্লাস ঋণ, মানে কি করে অধম প্লাস অর্ণ লেখে, অর্ণ, অধম প্লাস অর্ণ। আচ্ছা বোঝে না যে রেপ থাকলে দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এখানে মিডিল লেটার কোনটা, এখানে রেফ, ঠিক আছে। এখানে মিডিল লেটার কি রেফ, রেফ থাকলে বিসর্গও হয়, কিন্তু সে শব্দগুলোতে আমরা বুঝতে পারবো, যেমন ও থাকলে বিসর্গও হয়, ও থাকলে বিসর্গ হয়, কিন্তু বিসর্গ দিলে এখানে শব্দ হয় না। এই যেমন এখানে যদি আমি ওকার দেই গঙ্গর্মি, গঙ্গ প্লাস উর্মি হয় না, শব্দ হয় না। চলর্মি, চলো বিসর্গ দিলে শব্দ হয় না, ঠিক আছে। এরপরে 5 নম্বর স্বরসন্ধি 2টা আসবে, তার 5 নম্বর নিয়ম হলো রস্বই বা দীর্ঘই, এরপরে যে কোনো একটা স্বরবর্ণ থাকলো, অন্য স্বরবর্ণ আর কি যে কোনো, সেটা জফলা হয়ে যায়, যেমন ব্যবস্থা, ব্যবস্থা তাহলে কি হবে বলতো জফলা থাকলে, এটা দেখো এই বি, বি প্লাস অবস্থা, বি প্লাস কি হবে অবস্থা, ইত্যাদি কি হবে ইতি, ওই যে জফলাটা রস্বীকার হয়ে যাচ্ছে, ইতি প্লাস আদি। এর জফলা আছে দেখো, এখানে মিডিল লেটার হলো জফলা, জফলাটা রস্বীকার হবে, অন্য লেটারের কোনো পরিবর্তন হবে না। আবার বলছি শুধু জফলাটা রস্বীকার হবে, অন্য লেটারের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। বি বয় জফলা বয় রসি, আর এখানে অবস্থা ছিল অবস্থাটা বসে গেছে। ইত্যাদি দেখো ইতি জফলা রস্বীকার, আদিটা বসে গেছে। অত্যন্ত দেখো অতি জফলাটা রস্বীকার, আর এরপরে অন্ত, কোনো পরিবর্তন নাই। প্রত্যুত্তর দেখো প্রতি জফলাটা রস্বীকার প্লাস উত্তর, ঠিক আছে। এবার প্রত্যাশা, প্রত্যাশা কি হবে প্রতি জফলাটা রস্বীকার আর শব্দটা আশা। এরপরে ইত্যাদি ইতি, ইতি প্লাস আদি, জফলাটা রস্বীকার আদি রয়ে গেছে। প্রত্যেক দেখো প্রতি, এগুলো ও লেভেলে এসে গেছে, প্রতি প্লাস এক প্রত্যেক। অত্যাচার দেখো অতি, অতি প্লাস আচার, অত্যাচার অতি প্লাস আচার। এরপরে এগুলো ও লেভেলে আসছে, এবার যেগুলো ও লেভেলে আসেনি দেখো অনুশীলন, আদ্যন্ত আদি প্লাস অন্ত, আদ্যন্ত। অধ্যক্ষ অধি প্লাস অক্ষ, পর্যাপ্ত দেখো পরি প্লাস অক্ষ,
পলি প্লাস আপ্ত হবে না অপ্ত হবে বলো তো? পলি প্লাস আপ্ত হবে। এখন পর্যাপ্ত, এই যে প্লাসের পরে অর্থাৎ জ ফেলার পরে এখানে মিডিল লেটার কোনটা? জ। এই জটা রসিকার হয়ে গেছে পরি আর আপ্ত। দেখো, হ্যাঁ বলো। দেখো এরপরে পর্যন্ত, পরি প্লাস অন্ত, পর্যন্ত। পর্যালোচনা, দেখো পরি প্লাস আলোচনা, পর্যালোচনা। এরপর দেখো নুন, নি প্লাস উন, নি প্লাস উন, নি প্লাস উন, এই যে জবলাটা রসিকা। অভ্যুদয়, অভি প্লাস উদয়। প্রত্যুষ, প্রতি প্লাস উৎসে দীর্ঘ উকার। এরপর লাস্ট নিয়ম যেখান থেকে আমাদের যাবৎকাল ও লেভেলে আসছে, তাতে অনেকগুলো শব্দ এসে গেছে এখানে। পবন, শয়ন, গবেষণা, নয়ন, ভবন, গবাদি, হ্যাঁ, গায়ক ইত্যাদি এসে গেছে আমাদের। এর বাইরেও কিন্তু আমাদের নিয়ম আছে, এগুলো বিচ্ছেদ করলে কি হবে? এগুলো পবন যদি বিচ্ছেদ করে কি হবে বলতো? ও প্লাস কি হবে? 1। ওই যে মিডিল লেটার ব থাকলে কি হয়? ওকার হয়। মিডিল লেটার ব থাকলে ওকার হয়। মিডিল লেটার যদি ব থাকে বিচ্ছেদ করলে কি হয়? ওকার হয়। শয়ন, মিডিল লেটার যদি অন্তস্থ হয় তাহলে একার হয়, সে। সে প্লাস 1। মিডিল লেটার ব থাকলে ওকার হয়। যেমন দেখো গো, গো প্লাস এসোনা, গো প্লাস এসোনা। নয়ন, মিডিল লেটার অন্তস্থ তাহলে নে, মিডিল লেটার অন্তস্থ হলে একার হয়, নে প্লাস 1, নয়ন। এরপরে ভবন, দেখো আমরা যদি এখন ক্লাস শেষ, মানে আরো 2টা টপিক আছে, আমি এই 2টা টপিক আমি প্রয়োজনে রাতে দেখাই দেবো, এখন সন্ধিটা দিয়ে আমি শেষ করে দিলাম, ঠিক আছে? কারণ 2 ঘন্টা হয়ে যাচ্ছে তো। আমাদের বাক্য রূপান্তর আর বাগধারা 2টা টপিক আছে। হ্যাঁ, এটা আমি রাতে হ্যাঁ বলো। তাহলে ভবনে ব আছে, তাহলে ব থাকলে কি হবে? মিডিল লেটার ব থাকলে 1 হয়, ওকার হয়, তাহলে ভ প্লাস 1। গবাদি, এখানেও ব আছে, তাহলে ব থাকলে মিডিল লেটার কি হবে? ওকার, গো, গো প্লাস আদি। ভবন আবার আসছে, ওটার দরকার নেই। গায়ক, ওইকার আছে তাই না? তাহলে আয় থাকলে মিডিল লেটার যদি আয় থাকে তাহলে ওইকার হয়, গই, গই প্লাস অ, গায়ক। ভবন অনেকবার আসছে পরীক্ষায়। নাবিক, দেখো এখানে আব আছে, আব, মিডিল লেটার আব থাকলে ঔকার হয়, মিডিল লেটার আব থাকলে ঔকার হয়, ও, অর্থাৎ নৌ প্লাস কি, নাবিক। এরপর অনুশীলনে মাত্র 2-3টা শব্দ আছে, তো নতুন। নায়ক, নই প্লাস অক, নায়ক। আর পাবক হলো পো প্লাস অক, পাবক। আর বয়ন হলো বে প্লাস 1, বয়ন। এই 3টা শব্দ আছে যেটা পরীক্ষা আসতে পারে। নায়ক, নই প্লাস অক, নায়কটা এখন আসেনি, গায়ক আসছে, অন্যান্য গুলো সব এসে গেছে। ব্যঞ্জন সন্ধি, হ্যাঁ মোটামুটি এখান থেকে আমরা পেয়ে যাব, ঠিক আছে? আর তোমরা একটু খেয়াল রাখবা, তোমরা আমি যখন আপডেট করি তখন তোমরা করো না। আমি রচনার শেষে কিন্তু লিখে দিলাম একটি আনন্দ ভ্রমণ বা ভ্রমণ নিয়ে যে আসতে পারে, আমি শেষে আবার এটাকে হাইলাইটস করে আমি দিলাম, দেখে কেউ দেখে নাই, দেখে নাই। কারণ আমরা যখন এই যে প্রশ্ন যখন বিশ্লেষণ করছিলাম না, তখন আমরা ভ্রমণ নিয়ে ওইটা স্কিপ করে গেছি। আমি পরে দেখলাম যে ভ্রমণটা স্কিপ করে গেছি। আমি কিন্তু ভ্রমণ নিয়ে একাধিকবার তোমাদের আমরা চিঠি দিয়েছি, রচনা দিয়েছি, একাধিকবার ভ্রমণ দেখে আমি হঠাৎ করে দেখি যে ভ্রমণ নিয়ে আমি কোনো টপিক এখানে দেইনি, বুঝতে পারছো? পরে আমি ভ্রমণটা অ্যাড করে একটা আপডেট করে তোমাদের আমি দিয়ে দিলাম খুব তাৎক্ষণিকভাবে। আমি দেখলাম ওই রচনাটা কেউ দেখেনি, ভ্রমণ নিয়ে যে আসতে পারে। যদিও আগে পড়া বিভিন্ন ভাবে আমার আনন্দমূলক ভ্রমণ, একটু রোমাঞ্চকর ভ্রমণ, একটু ঐতিহাসিক ভ্রমণ, তারপর ওই যে আর চিড়িয়াখানায় ভ্রমণের অভিজ্ঞতা, তার মানে ভ্রমণ যেভাবেই আসুক না কেন। আমি বারবার বলছিলাম যে কন্টেন্ট কিন্তু কখনো হুবহু হয় না। আমি যে শব্দটা দিলাম এই শব্দ হুবহু এইভাবে হবে না, কিন্তু মানে থিঙ্কিংটা কিন্তু তোমার থাকলে ওইটা লিখে আসা যাবে। তোমাদের আমি এই জিনিসটা তোমাদের শেখাতে চেয়েছি, সৃজনশীল হতে। তোমরা বারবার এটাকে ভিন্ন ব্যাখ্যা করছো,
ভিন্ন ব্যাখ্যা মানে কি, যে আমি যা বলবো ঠিক ওইটা মুখস্থ করে যে লিখবা। ও লেভেল কিন্তু মুখস্থ করে লেখার পরীক্ষা না। যদি কেউ মনে করে যে আমি যে মুখস্থ করবো আর যে লিখবো, তাহলে সে, আমি একদম প্রথম থেকে ক্লাসে এই কথাগুলো বলছি, যে চিন্তা করবে সে জীবনে কোন রকম যদি হয়ে যায় এ স্টার পাবে, তাহলে সে ভালো রেজাল্ট করবে না। যে মুখস্থ করে লেখার চিন্তা করেছে যাবৎকাল, কান্ট্রি হাইজ তো সম্ভবই না। যারা মুখস্থ করে না পড়ে লিখতে পারে না, লিখতে পারে না, পড়তে পারে না, এরা জীবনে ও লেভেলে ভালো রেজাল্ট করে না। এমনি স্কুলের পরীক্ষা ভালো করতে পারে, যেহেতু মুখস্থ করে যে পরীক্ষা দেয়, এরা কিন্তু ও লেভেলে ভালো করে না। কান্ট্রি হাইজ যারা পায় তারা সৃজনশীল হয়। তাৎক্ষণিকভাবে চিন্তা করতে হবে, প্রত্যুৎপন্নমতি হতে হবে। আমার এখন পড়ছে, আমি চিন্তা করলাম পড়েছি কিনা, গতকাল স্যার বলেছে কিনা, এই চিন্তা করলে হবে না। সাজেশন আছে কিনা, এইসব চিন্তা করলে হবে। তোমাকে তাৎক্ষণিক চিন্তা করতে হবে, তোমার বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে, ঠিক আছে? তুমি নিজের বুদ্ধি দিয়ে প্রশ্ন করবা যে আমি যেটা দিয়েছি এটা কি ঠিক, সন্ধি আমি বিচ্ছেদ করেছি, দুই পাশে কি আসলে শব্দ আছে, এটা চিন্তা করবে। এক্সেপ্ট এই যে প্রকৃতি প্রত্যয় যে সন্ধি বিচ্ছেদ এখন যেগুলো করলাম, এগুলো কিন্তু দুই পাশে শব্দ নেই। ওকে, ব্যঞ্জন সন্ধিটা দিয়ে আজকে শেষ করে দিচ্ছি। বাগধারা আর বাক্য রূপান্তরটা আমি একটু রাতে দেখাই দিব, দুইটা টপিক, আধা ঘন্টা বসলেই হয়ে যাবে। দেখো এখান থেকে একটা ও লেভেলে বরাবরই আসে, যেমন দুইটা যুক্ত ব্যঞ্জন থাকবে, একটা খণ্ডতা দিবা, এটা মাথায় রাখবে, ঠিক আছে? দুইটা যুক্ত ব্যঞ্জন, একটা খণ্ডতা। যেমন উদ চয়েসে আছে, উদ দিলাম, উদ, ঠিক আছে? উচ্চারণ। এরপর উন্নতি, দেখো উদ প্লাস নতি। দেখো উল্লেখ, দেখো কি হবে, উদ প্লাস লেখ, প্লাস কি হবে, লেখ। এবং উল্লাস কি হবে, উদ প্লাস লাস। সব জায়গায় খণ্ডতা, উ থাকলে সব জায়গায় খণ্ডতা, বিসর্গ সন্ধি বেশিরভাগ খণ্ডতা, ঠিক আছে? শুধুমাত্র বিপদ আপদার পদে দ হয় আর কি, ঠিক আছে? উদ প্লাস জল, উজ্জ্বল। আর বিসর্গ সন্ধির ডান পাশে পরিবর্তন হয় না, বিসর্গ সন্ধি শুধু বাম পাশে, সরি ব্যঞ্জন সন্ধি, আমি এত বিসর্গ বলছি, আসলে ব্যঞ্জন সন্ধি, ঠিক আছে? এবং এখানে তো অনেকগুলো অনুশীলন দেওয়া আছে। একই ব্যঞ্জন থাকলে আগেরটা, শুধু বিপদ আপদার পদে, দেখো বিপদে কিন্তু দ দেওয়া আছে, ঠিক আছে? কোন কোন শব্দে শুধু দ হবে, বিপদ আপদার পদ। এরপরে এই যে গ থাকলে ক হয়, গ, দ থাকলে ত হয়, এটা মাথায় রাখবা, এটা একটু খেয়াল রাখবে। যে গ থাকলে ক হয়, জ থাকলে চ হয়, ড থাকলে ট হয়, আর দ থাকলে খণ্ডত হয়। আসলে ত কথাটা ঠিক না, আসলে খণ্ডত হয়। আর ব থাকলে ক হয়, এটা একটু মনে রাখতে পারবো সবাই, এটা একটু মনে রাখবো। দ থাকলে কি দিব আমরা, এটা কিন্তু গত বছর আসছে এই নিয়ম থেকে, ঠিক আছে? আর এই নিয়ম থেকে বেশিরভাগ আসছে এই নিয়ম থেকে, গ থাকলে ক হয়। যেমন বাগদান, এটা ক হবে। এবং এই ব্যঞ্জন সন্ধিতে কিন্তু হর্ষিণ দিতে হয়, হর্ষিণটা কোথায় দিতে হয়, ব্যঞ্জন সন্ধিতে, স্বর সন্ধিতে না। এরপর দেখো দিগন্ত, দিগন্ত এখানে কি হবে তাহলে, দেখো গ, দিগন্ত, দিক কি হবে, দিক, দিক প্লাস অন্ত। এরপর দেখো সদ্ভাব, দেখো কি হবে, দ আছে না, তাহলে কি হবে, সৎ, কি হবে, সৎ। দেখো উদ্যোগ আছে না, দেখো উদ প্লাস যোগ, উদ প্লাস যোগ, এই যে দ থাকলে ত হয়ে যায়, আর জটা হলো এই যে জ ফলা। সদাশয়, দেখো সৎ প্লাস আশয়, সৎ প্লাস আশয়। আর বাকিগুলো এখানে প্র্যাকটিস দেওয়া আছে, সবগুলো প্র্যাকটিস দেওয়া আছে, এগুলো একটু দেখে নিবে। তাহলে নিয়মটাও বুঝলাম। এরপর আমাদের আরেকটা নিয়ম, আমরা 14 নাম্বারটা একটু দেখান তো, জগদীন্দ্র। কোন নাম্বারটা? 14 স্যার, উপরে 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 স্যার, উপরে একদম উপরে, 14 নাম্বার, জগদীন্দ্র, জগৎ যোগ বন্ধু লেখছেন আপনি। ও আচ্ছা 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 আচ্ছা, ওখানে আছে জগদীন্দ্র আছে, তাই তো? ও রাইট, ভেরি গুড। এটা বন্ধু না, জগৎ বন্ধু না, ওটা হলো জগৎ যোগ ইন্দ্র, ইন্দ্র, এই তো, ভেরি গুড। এখানে যা আছে তাই থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। এখানে যা আছে তাই হবে। এবার এই নিয়মটা সবাই আমরা জানি, অনুস্বার থাক অথবা অনুস্বার থাকলে মো হয়, শুধু অনুস্বার না, যদি ও থাকে তবু মো হয়, যদি ইও থাকে তবু মো হয়, যদি দন্ত না থাকে তবু মো হয়, যদি মো থাকে তবু মো হয়।
ঠিক আছে, এই যেমন অহংকার, দেখো অহং প্লাস কার, সম্মান সম প্লাস মান, সম্পদ সম প্লাস পদ, সঞ্চয় সম প্লাস সয়, সংশোধন সম প্লাস শোধন। এরপরে দেখো সংযোগ সম প্লাস দ, কিংবা কিম প্লাস বা, কিংবা এই, এগুলো সব একই। এরপরে একদম লাস্ট নিয়ম যেটা তোমাদেরকে শিখাই দেবো, দ ধ থাকলে এটা এটা কয়েক বছর আসে না, আমার মনে হচ্ছে কেমন যেন এবার একটা দিয়ে দিতে পারে আর কি, কয়েক বছর দেয় না, মানে 8-10 বছর হলো এখান থেকে দেয় না আর কি। হ্যাঁ, দ ধ থাকলে খণ্ডত এবং হ হবে। দেখো উদ্ধার, উদ প্লাস আর, উদ্ধার, উদ্ধৃত, উদ প্লাস ঋত, উদ্ধৃত। এরপরে এখানে কি আছে সবাই লিখে প্র্যাকটিস করবা, লিখে প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। এরপরে দেখো শুধু পদে দ হবে, পদ প্লাস অতি, সব জায়গায় খণ্ডতা, কিন্তু বিপদ আপদ পদে দ। আর বিসর্গ সন্ধিটা পারবে না যে, তাকে আমি কি বলবো, তাকে আমার মানে আমার স্টুডেন্ট হিসেবে মানে আমি গণ্য করবো না, কারণ বিসর্গ সন্ধি যেভাবেই আসুক এটা পারবো, শুধু এইটুকু মনে রাখতে হবে বিসর্গ সন্ধিটা। হ্যাঁ আসছো? তাহলে এই যে ও রসা থাকবে, আমি অল্প কথায় বলে দেই, আমি একটু বাইরে যাব টিকা দিতে। দেখো ও রসা, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? বিসর্গ সন্ধি হলো ও রসা থাকলে তার পরিবর্তে আমরা কি দিব, বিসর্গ দিয়ে দেবো। ও রসা থাকলে তার পরিবর্তে বিসর্গ দিয়ে দেবো। ও রসা মানে ওকার, র মানে রবারে, বা স মানে হলো তোমার দন্তস্ব, তালবস্য, মূর্ধস্ব, যত জায়গায় র দেখবো বিসর্গ দিব, যত জায়গায় র দেখবো, রেপ দেখবো, ও দেখবো, সব বিসর্গ দিয়ে দেবো, ঠিক আছে? র, রেপ, এগুলো যেখানে দেখবো দন্তস্ব বিসর্গ, সরি দন্তস্ব, মূর্ধস্ব, তালবস্য যেখানে থাকবো আমরা বিসর্গ দিয়ে দেবো, ঠিক আছে? তো আমরা বাকি দুইটা টপিক আমরা রাতে কথা বলবো, বাকি দুইটা টপিক নিয়ে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা রাত 11টায় দিব, আধা ঘন্টা সময় দেবো, ঠিক আছে? বাকি দুইটা টপিক দিয়ে, এর মধ্যে তোমরা বাকিগুলো প্র্যাকটিস করে নাও, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে আবার দিও, আর আমি সাজেশনটা আমি আবার একটা আপডেট করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম।